হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। আশা করি আজকের এই গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কণ্ঠে আছি আমি ইফতি। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আমার বিয়ে। আমাকে যেতে দিন প্লিজ কবির ভাইয়া। চুপ, একদম চুপ। আমার জীবন নষ্ট করে, আমার নীলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে এখন তুই বিয়ে করে নিজের জীবন সাজাবি? মাহি কবিরের কথায় কিছু না বুঝে চেয়ে আছে। অসম্ভব মায়াবী দেখতে মেয়েটিকে বধূ বেশি সুন্দর লাগছে, কিন্তু তার সৌন্দর্য আর মায়াবী মুখখানা দেখেও কবিরের কোনো মায়া হলো না। তেজি নিয়ে বলল, এমন মুখ করে আছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। তুই যে কষ্ট আমাকে দিয়েছিস তার 10 গুণ যদি তোকে ফেরত না দেই, আমার নাম কবির চৌধুরী না। আমি কি করেছি? কবির রেগে মাহির মুখ চেপে ধরে বলে, আমার জীবন নষ্ট করে এখন আমার জীবন আমার থেকে কেড়ে নিয়ে এখন বলছিস কি করেছিস? মাহি ব্যথায় কুকড়ে ওঠে। কবির এতটা হিংস্র রূপে আছে যে মাহিকে মেরে ফেলতেও দুবার ভাববে না। কবির কথাগুলো বলে ধাক্কা দেয় মাহিকে। ছুটে গিয়ে দেয়ালে ঠাস করে লাগে মাথায়। কপাল কেটে রক্ত বের হতে থাকে। মাথা ঝিমঝিম করে ধরে আছে মাহির। কবির এতটাই রেগে আছে যে ওর হুঁশও নাই ও কি করছে। কবির মাহির চুলের মুঠি ধরে বলে, বিয়ে করবি তাই না? সংসার করবি তাই না? আজ তো তোর বাসরাত হতো। কি যেন নাম? ও হ্যাঁ, মেঘের সাথে। আহারে, কিন্তু আজ তোর বাসরাত হবে, কিন্তু তোমার ভালোবাসার সাথে না। আজ তোর করা অন্যায় এর শাস্তি পাবি তুই। এই শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। কবিরের কথায় মাহি কেঁপে উঠল। চুলে প্রচুর ব্যথা করছে। কাপা কাপা গলায় বলল, বলুন আমি কি করেছি? কি করেছিস? আমার ভালোবাসা, আমার জীবন, আমার অনুভূতি, আমার নীলাকে কেড়ে নিয়েছিস। এর শাস্তি তো তুই পাবি। এর শাস্তি সারা জীবন ভোগ করবি তুই। প্লিজ ভাইয়া, আমার কথা শুনুন। কবিরের আগানো দেখে মাহি পেছাতে লাগলো। কবিরের চোখে যেন কেউ আগুন ঢেলে দিয়েছে। ভয়ে রীতিমতো কাঁপতে লাগলো মাহি। তবুও কবিরকে বোঝানোর চেষ্টা করছে, কবির ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। তুই যে আমার ক্ষতি করেছিস তার বেলায় আমি কি করেছি? প্লিজ বলুন, দয়া করুন ভাইয়া প্লিজ। মেঘ আমার জন্য অপেক্ষা করছে। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ি। মেঘের নাম শুনেই আরো হিংস্র হয়ে ওঠে কবির। এক ঝটকায় মাহিকে বিছানায় ফেলে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। মাহি হাজার আকুতি মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারল না। যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় জ্ঞান হারায় মাহি। পিটপিট করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে সাদা ছাদ। শরীর যন্ত্রণায় নড়াতে পর্যন্ত পারছে না। চোখ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। তাতেও যেন জ্বলে উঠছে শরীর। আশেপাশে চোখ ঘুরিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। উঠে বসার চেষ্টা করতে একজন নার্স ছুটে আসে। মাহিকে বসিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সবাইকে খবর দেয়। এক এক করে সবাই ভেতরে ঢুকে। মাহি সবাইকে ডেকে ডুকরে কেঁদে ওঠে। অথচ একটা মানুষ এগিয়ে আসে না ওকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দেবার মতো। মাহি ওর দাদা ইমতিয়াজ শেখের দিকে তাকায়। ওর দাদু ছাড়া কেউ ওকে ভালোবাসে না। সেও দাদু আজ মাথা নিচু করে বসে আছে। এগিয়ে এসে বলছে, না কি হয়েছে দিদিভাই? দেখেছেন আব্বা, আপনাকে বলেছিলাম না এই মেয়ের চালচলন ভালো না? দেখলেন তো, মুখ পুড়িয়ে এসেছে। দাদু নাচ যেন হয়ে মেজ চাচির কথাগুলো শুনতে থাকে। অন্য সময় হলে এক ধমক দিত। আজ টু শব্দ করল না। এতে আরো কষ্ট পেল মাহি। এই মুখপুরি কার সাথে ফষ্টি করে এসেছিস? তো যদি সম্পর্কই থাকতো তাহলে আমাদের বলতি, আমরা দেখে শুনে বিয়ে দিতাম না। মেঘের মধ্যে এত ভালো একটা ছেলে জীবন তো আর নষ্ট করতাম না। ভালোই হয়েছে, আমার ছেলেটা বেঁচেছে এই মুখপুরির হাত থেকে। নষ্ট মেয়ে মানুষ একটা। বড় চাচির কথায় চোখ দুটো মেঘ খেয়ে খুঁজতে লাগলো। কই, তাকে তো দেখছে না। সেও কি বাকি সবার মতো ভুল বুঝবে? একটা বারো কি জিজ্ঞাসা করবে না কি হয়েছে? এত যন্ত্রণা করছে যেন পুরো শরীর কেউ কেটে জোড়া লাগিয়েছে। তার উপর এদের কথা কাটা হয়ে গায়ে নুনের ছিটার মতো কাজ করছে। মাহি চোখ বন্ধ করে রাখে। কথাটুকু বলার শক্তিও পাচ্ছে না। এবার আসি পরিচয়। মাহির পুরো নাম মেহজাবিন ইসলাম মাহি। সবই ইন্টারে পড়ছে। বয়স 18, দেখতে মাশাল্লাহ। উজ্জ্বল শ্যামলা বর্ণের সুন্দর একটা মেয়ে। মাহির মুখে উপচে পড়া মায়া। চুলগুলো বেশ লম্বা, সিল্কি। স্বভাব শান্ত আর মিশুক। মহিউদ্দিন শেখ আর মণি বেগমের একমাত্র মেয়ে।
জন্মের আগে অ্যাক্সিডেন্টে বাবা মারা যায়, আর জন্মের সময় মা মারা যায়। তারপর থেকে সে অনাথ। চাচারা ভালোবাসলেও চাচিরা তাকে খুব একটা ভালো চোখে দেখে না। তাদের মতে সে অপয়া, বাড়ির কেউ তাকে খুব একটা পছন্দ করে না। তারও বিভিন্ন কারণ আছে। ইমতিয়াজ শেখের ৩ ছেলের মধ্যে ছোট ছেলে হলো মহিউদ্দিন শেখ, আর মাহি তার নাতনি। বাবা মা মরা নাতনিকে উনি খুব ভালোবাসে। আর বড় ছেলে মিয়াজ শেখ, তার 2টো ছেলে মেঘ আর মাহাদ। মেঘ পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জব করে, আর মাহাদ ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে পড়াশোনার সুবাদে বাইরে থাকে। মেজো ছেলে নিয়াজ শেখের 2 ছেলে মেয়ে, নীলাঞ্জনা আর নিহাল। নিহাল বিয়ে করে বউ নিয়ে চাকরির সুবাদে বাইরে থাকে, আর নীলাঞ্জনা বর্তমানে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকে। নীলা দেখতে সুন্দরী হলেও স্বভাব ভালো না। ছোট থেকে মাহি এদের সাথে মানুষ হয়েছে। নীলা বড় আর মাহি ছোট, তারা একটাই রুম শেয়ার করত। এতে নীলা বেশ বিরক্ত হতো, কিন্তু দাদুর মুখের উপর দিয়ে কথা বলার সাহস নাই। মাহি সবসময় নীলার সুবিধা অনুযায়ী চলত, যাতে অশান্তি না হয়। রুমটা বেশ বড়, 2 পাশে 2টা খাট, 2টা আলমারি, 2টা পড়ার টেবিল, আরও কিছু জিনিস আছে। নীলার সুবিধা হলেই চলত, ও মাহিকে এমন না যেন ঘৃণা করত, কিন্তু নিজের সুবিধা আগে দেখত। মাহির দিন শুরু হতো পড়াশোনা, কলেজ, প্রাইভেট, দাদু সেবার, বাসায় টুকটাক রান্না করে। এভাবেই চলছিল তার দিন, মাস, বছর। কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব পাল্টে গেল। মাহি চোখ খুলে সামনে কাউকে দেখে চমকে ওঠে। কবির তার দিকে ঝুঁকে আছে। মাহিকে চোখ খুলতে দেখে কবির শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, তুই যদি আমার কথা কাউকে বলেছিস তো আমি কাল রাতের ভিডিও ভাইরাল করে দেব। মাহির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। লোকটা কতটা নিষ্ঠুর, কালো জানোয়ারের মতো আচরণ করে সেগুলো আবার ভিডিও করছে। কালকের কথা ভাবলেও গা গুলিয়ে উঠছে ওর। আর ভাইরাল করলে তোর দাদু তো দেখে সোজা উপরে। মাহি ভয়ের তো চোখে তাকিয়ে আছে কবিরের দিকে। এখন ভেবে দেখ আমার নাম নেবি কিনা। মাহি কথা বলতে পারলে একে শ্রেষ্ঠ কাপুরুষের উপাধি দিত, কিন্তু কালকের ঘটনার জন্য সে সাময়িকভাবে বাকশক্তি হারিয়ে ফেলেছে। ও সরি সরি, তুই তো আবার কথা বলতে পারবি না, ভেবে দেখ কি করবি, বলেই কবির চলে যায়। মাহির বাকশক্তি ফেরার পর সে শুধু বলেছে, ওরা চোখ বেঁধে দিয়েছিল। তা কয়জন তোকে? মেজো চাচির সবার সামনে করা প্রশ্নে বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে নিজেকে শেষ করে দিতে। বলতে ইচ্ছে করছে, আমার কি দোষ, কেন এমন হলো আমার সাথে। মাহি আর কোনো উত্তর দিতে পারল না। কিরে বল কয়জন? এবার মাহি আর চুপ থাকতে পারল না। এবার একটু চুপ করেন চাচি, আর কত। চাচি বিড়বিড় করতে করতে রুমে চলে যায়। মাহি দরজা লক করে দেয়। অনেক ডাকার পরও দরজা খোলে না। মাহি পুরো রুম খুঁজে একটা ধারালো কেচি পায়, সেটা দিয়ে নিজেকে আঘাত করার আগেই দরজা ভেঙে ভেতরে ঢোকে কবির। হাত থেকে কেচি ছুঁড়ে দেয়, ফেলে দেয়। সবার সামনে ওকে কিছু না বলে সবার কাছে ভালো সাজার জন্য 2-4টে কথা বলে বেরিয়ে যায়। বাকিরা তাকে যা ইচ্ছা তাই বলতে থাকে। এই ঘটনার 1 সপ্তাহ হতে চলল। সবার কটু কথা এসে তিলে তিলে মরছে। এই 1 সপ্তাহের মধ্যে মেঘের সাথে একবারও দেখা হয়নি ওর। মেঘ একবারও আসেনি। ঠিকই তো, ওর মতো নষ্টা মেয়েকে কেন ভালোবাসবে কেউ? আমার পক্ষে মাইকে বিয়ে করা অসম্ভব দাদু। ইমতিয়াজ শেখ মেঘের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। এই মেঘই কিনা মাইকে বিয়ে করার জন্য দাদুর কাছে কত মিনতি করেছে, কত ভালোবাসা দেখিয়েছে। সবার সামনে কথাটা বলেই ঠায় দাঁড়িয়ে রইল মেঘ। আব্বা, আপনি আমার ছেলেকে ওই নষ্ট মেয়েকে বিয়ে করতে বলবেন না। মেঘ বলেই দিয়েছে ও বিয়ে করবে না। নষ্টা কথাটা কানে যেতেই কবিরের কেমন যেন লাগলো। নিজে বিড়বিড়ে উচ্চারণ করল, নষ্টা। না জানি কয়জনে মিলে শরীরটারে ছিঁড়ে। আর সহ্য হল না কবিরের। ব্যাস, অনেক বলেছেন আপনি। কতটুকু বলি কবিরের চোখ যায় সিঁড়ি বেয়ে ছাদে ওঠা মাহির দিকে। সেদিক থেকে চোখ সরিয়ে আবারও কিছু বলতে যাবে, হুট করে কি মনে করি ছাদের দিকে দৌড়ায় কবির। হঠাৎ এভাবে দৌড়াতে দেখে সবাই সেদিকে যায়। এবার সবাই সেদিকে দৌড় দেয়। ছাদে দরজা ভেতর থেকে লাগানো দেখে সবাই মাহিকে ডাকতে থাকে। কবিরের কেন যেন খুব অস্থির লাগছে। মনে হচ্ছে এই বুঝি সব শেষ হয়ে গেল। কবির পাশে পড়ে থাকা রড দিয়ে টিনের দরজা কিছুটা ফুটো করে ওর মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এতে টিনে হাত কেটে রক্ত বের হতে থাকে। কবির ছিটকিনি ভেতর থেকে খুলে ফেলে। সবাই ঢুকে পড়ে।
দাদু সহ সবাই মাহির দিকে এগিয়ে যেতেই মাহি কান্না করতে করতে পিছাতে লাগলো। কেউ আসবে না, আমি আব্বু আম্মুর কাছে যাব। তারা কেন আমাকে এই দুনিয়া একা করে রেখে চলে গেছে জানতে চাইব। আল্লাহ কেন আমাকেও নিয়ে নেয়নি। মাহি কথা বলছে আর পিছাচ্ছে। মেঘ বলল, দেখ পিচ্ছি মেয়ে, আর এগোস না, আমি তোকে বিয়ে করব। তবু তুই পিছাস না, পড়ে যাবি। কি বলছিস এসব? তুই না আমার কসম। এনাফ মা, এনাফ। তুই ওকে বিয়ে করলে আমার মরামুখ দেখবি। মেঘ মায়ের কথায় তোয়াক্কা না করে মাহিকে বারবার সরে আসতে বলছে। মাহি একদম ধারে চলে আসে, আর একদম মাহি পড়ে যেতেই সবাই মিলে মাহিকে চিৎকার করে ওঠে। কিন্তু পড়ার আগে এক শক্তিশালী হাত ওর হাত ধরে টান দেয়। একদম বুকে এসে পড়ে মাহি। এতক্ষণ শ্বাস আটকে আসছিল কবিরের। মাহিকে বুকে জড়িয়ে এই স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। মাহি কবিরের শার্ট খামচে ধরে জোরে জোরে কেঁদে দেয়। আমি আর পারছি না, আমি বাঁচতে চাই না, আমাকে আব্বাম্মুর কাছে যেতে দাও। ওর কান্না যেন কবিরের বুকে তীরের মতো বিচ্ছে। সে তো শাস্তি দিতে চেয়েছিল, তাহলে ওর কেন এমন মনে হচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি সব হারিয়ে ফেলেছিল। কবির ওকে দুই হাতে জড়িয়ে ধরে। মাহি কবিরের বুকে জ্ঞান হারায়। অতিরিক্ত স্ট্রেস এর কারণে মাহির কবিরের দিকে এক পলকে তাকিয়ে কোলে তুলে নেয়। রুমে এনে শুয়ে দিয়ে বের হয়ে যায়। একটু পরে ফিরে আসে মেঘ মাহির মাথায় হাত বোলানোর জন্য। হাতে গুতেই কবির চিৎকার করে ওঠে। মেঘ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তোকে আন্টি আন্টি ডাকছে, জলদি যা, উনি আবার কিছু করে না বসে। আমি মাহির। মেঘ অনিচ্ছা সত্ত্বেও একবার মাহির দিকে তাকিয়ে বের হয়ে যায়। মেঘ যেতেই কবির মাহির কাছে গিয়ে বসে। খোলা চুলে পাগলের মতো লাগছে। চোখ মুখ ফুলে গেছে। চেহারা কয়েকদিনে বদলে গেছে। চোখের নিচে মোটা কালি পড়েছে। ঠোঁটগুলো শুকনো হয়ে আছে। হঠাৎই মাহি বিড়বিড় করে বলে, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ। মনে অনেক কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না আর, আর না। কবিরের সেদিনের চিৎকার যেন কানে ভাসছে, আনমনি চোখ বেয়ে পানি পড়ছে। ছট করে মাইকে বুকে টেনে নেয় কবির। কি তীব্র যন্ত্রণা হচ্ছে বুকে। হঠাৎ নিজের পরিবর্তন দেখে হতবাক কবির। মাহি কবিরের বুকে শান্ত হয়ে যায়। ডক্টর বলল, ওনাকে মানসিক চাপ আর দিন না প্লিজ, মেয়েটা নিহাতি বাচ্চা। তারপর ফিজিক্যাল টর্চার। আপনার কি মানুষ? আপা, আমি মাহিকে বিয়ে করব আজ এবং এক্ষুনি। ভাইয়ের মুখে এমন কথায় হতভম্ব হয়ে যায়। ডক্টর কবিতা চৌধুরী। কবিতার উত্তরের আশা না করে দাদুর সামনে এসে দাঁড়িয়ে কবির। তিনি হতভম্ব। আপনার নাতির হাত চাইছি, আপনি দিলেও নিব না, না দিলেও নিব। কবিতা কিছু বলার জন্য মুখ খুলতে কবির বলে, যা বলার বিয়ের পর বলবি, এর আগে কিছু বলবি না, সব তো শেষ করে ফেলব। কবিতা কিছু বলতে গিয়েও থেমে যায়। ভাইয়ের রাগ সম্পর্কে ধারণা আছে তার। ওর চেয়ে হাজার গুণ ভালো মেয়ে পেয়ে যাবি। সরি দোস্ত, কিন্তু ওকে পাবি না। কবিরের কথায় মেঘ কি বলবে কিছু বুঝতে পারছে না। সে এখনো এটাই বুঝছে না কবির কেন মাহিকে বিয়ে করল। কবিতা মাহিকে জামদানি লাল একটা শাড়ি পরিয়ে দেয়, হালকা সাজিয়ে দেয়, তবে এতেই মায়াবতী লাগছে মাহিকে। মাহি নিশ্চুপ নির্বাক। মনে হচ্ছে সে একটা পুতুল মেয়ে যেই দিকে ঘোরাচ্ছে সেই দিকেই ঘুরছে। মুখে হাসির ছিটাফোটাও নেই, থাকবেই বা কিভাবে। সবার এমন ভয়ানক রূপ দেখে সে কিছু বলতে পারছে না, সহ্য করা ছাড়া। দাদুকে সে মানা করেছিল কবিরকে বিয়ে করবে না। দাদু আগে কিছু না শুনেই কসম দিয়ে দেয়। মাহির ইচ্ছে করছে এই দুনিয়া থেকে চলে যেতে, দূরে চলে যেতে। বিয়ে সম্পন্ন হয়েছে। কবি দাদুর কাছে গিয়ে বিদায় নেয়। মাহিকে যাবার কথা বললেই সে রোবটের মতো হেঁটে বাড়ির বাইরে চলে আসে। দাদুর সাথেও দেখা করে না। কবির কবিতা বিদায় নিয়ে বেরিয়ে যায়। কবিতা কিছু জানতে চাইলে কবির বলে, এখন কোনো কিছু উত্তর দিতে পারবো না। চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই কেউ ছুটে আসে। খবরদার, এই নষ্টা মেয়ে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করবি না বলে দিলাম। মায়ের কথায় বিরক্তি ফুটে উঠল কবিরের মুখে। একদম ওকে নষ্টা বলবে না আম্মু। নষ্টা মেয়েকে নষ্টা বলবো না তো কি বলবো? তোর সাহস কিভাবে হয় এই মেয়েকে নিয়ে আমার বাড়িতে আসিস? মাহি এখন আমার বউ। আমি মানি না এই বিয়ে। না মানি ওকে আর তোর বউকে। তুমি মানা করো আর না মানা করো, মাহি আমার বউ, আজ থেকে এ বাড়িতেই থাকবে। কবির, আমি তোমার মা হই। ও রিয়েলি? মা বুঝি ছেলে মেয়ে ছেড়ে অন্য কারো হাত ধরে পালিয়ে যায়? কবিরের কথায় কাজল বেগম আর কিছু বলে না। নিজের ছেলে যে তাকে এত ঘৃণা করে, অবশ্য এটা ওর প্রাপ্য। সে তো ভুল করেছে, সে তো ভুল করেছে। তোমার মা হয় কাজল, এভাবে কথা বলতে পারো না।
হুইল চেয়ারে বসা একজন লোক এগিয়ে আসে কথাটা বলে কবির লোকটাকে দেখে মাথা নিচু করে রাখে। দাদু, আমি মাইকে বিয়ে করেছি, ও আজ থেকে আমার বউ, আর এই বাড়িতে থাকবে। বিয়ে যখন করেছো তখন ও এখানেই থাকবে। তুমি তবে যে ওর মতো নির্যাতিত মেয়েটার পাশে দাঁড়িয়েছ, এতে আমি অনেক খুশি। নির্লজ্জ কিছু মানুষের জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। যা হয়েছে এতে মাহির দোষ কোথায়? কিন্তু আব্বা, আপনি এই মেয়েকে... চুপ করো কাজল, আজ থেকে ও এই বাড়ির বউ, এটা তোমাকে মানতে হবে। কবিতা দি ভাই, যাও ওকে রুমে রেখে আসো। কবিতা মাহিকে উপরে নিয়ে যায়। মাহি রোবটের মতো হাঁটছে শুধু। কবিতা মাহিকে ঘরে রেখে সে নিজের রুমে যায়। মাহি কোন দিক না তাকিয়ে চুপ করে সোফায় গিয়ে বসে। শরীর বড্ড অচল লাগছে তার। শরীরের সাথে তো নিজেকে মানিয়ে নিয়েছে, কিন্তু মনের অজানা প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সে এমন কি করেছে যার জন্য তাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? কবির ভাইয়ের সাথে তো আমার সম্পর্ক তেমন চেনা জানা ছিল না। তাহলে সে কি এমন করলো যার প্রতিশোধ এভাবে নিল? অনেক প্রশ্ন হলেও উত্তর তার কাছে অজানা। দিনটা ছিল শুক্রবার। ছাদের এক কোণে বসে লুডো খেলায় মগ্ন ছিল মাহি আর পাশের বাসার বান্ধবী নীলার। ওর বান্ধবী বিকেলে বেশ সেজে গুজে ছাদের এক পাশে বিভিন্ন পোজে ছবি তুলছিল। হঠাৎ কাউকে দেখে চরম অবাক হয়ে তাকায়। এই আরু, আমি তো দেখছি তুমি ওকে তাই দেখছ। কি, ওটা কবির চৌধুরী না, আমাদের ভার্সিটির ক্রাশ বয়? ও এম জি, এই তো সেই সুদর্শন সুপুরুষ কবির চৌধুরী, আমার ক্রাশ। কিন্তু উনি তোদের বাসার সামনে দাঁড়িয়ে কি করছে? জানি না, হতে পারে তোকে পছন্দ, তুই তো ভার্সিটির সেরা সুন্দরী। নীলা লাজুক হাসি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছে কবির। কানে লাগিয়ে বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। কাউকে কল করছে হয়তো। এমন সময় 3/4 প্যান্ট পরে এক প্রকার ছুটে আসে মেঘ কবিরের কাছে। এই দেখ, মেঘ ভাইয়া কবিরের সাথে কথা বলছে। মেঘ ভাইয়া কি কবিরকে চেনে? চিনলে তো জমে ক্ষীর দোস্ত, ভাব জমানো যাবে, কি বলিস? এই দেখ, মেঘ ভাইয়া কবিরটাকে টেনে নিয়ে আসছে তোদের বাসায়। চল নিচে গিয়ে দেখি বিষয়টা কি। নীলা অরু নিচে আসে। ড্রয়িং রুমে বসে সোফায় বসে আছে কবির। নীলার আরু দূর থেকে দেখছে। এদিকে চরম বিরক্ত হয়ে বসে আছে কবির। ফুল স্পিডে ফ্যান চলছে, তবুও ঘেমে একাকার অবস্থা। এসিতে থাকা মানুষদের তা হয় আর কি। ফোন হাতে কাউকে কল করে কবির মেঘেদের বাসায়। সারা রাখ তো মজা, গরমে আমার অবস্থা নাজেহাল। তোরা তো ভাবছিস কেন, আমি তো এই রাখছি, থাম। হঠাৎ গানের মধুর সুরে থমকে যায় কবির। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। কবির ছাদের দরজার কাছে আগাতেই মেঘ ডাক দেয়। এখানে কি করছিস? চল, আমি রেডি। 1 মিনিট বলি ছাদের দরজা খুলতে চোখ যায়। অতি সুন্দর এক রমণীকে হাতে গিটার নিয়ে টুকটাক আওয়াজ করছে। পাশে বসা মেয়েটি বলল, উফ, কি সুন্দর আওয়াজ রে তোর, আমি ফিদা। এই মেয়েটা কে? ও নীলা, আমার কাজিন, আর পাশের তোর বান্ধবী। কেন, কি হয়েছে? না, কিছু না, চল। কবি সেদিন চলে আসলো, দাগ কেটে যায় মনে সেই মধুর কণ্ঠে গান গাওয়া। এরপর প্রায় শুক্রবার কবির বিভিন্ন বাহানায় নিরঞ্জনার গান শুনতে যেত, আর ভার্সিটিতেও টুকটাক কথা বলতো। এভাবে একটু একটু করে সম্পর্ক এগিয়ে যাচ্ছে তাদের। রাগ, মান, অভিমান, কান্না, হাসি মিলিয়ে তাদের ভালোবাসা শুরু হয়। 1 বছর তারা রিলেশন কন্টিনিউ করে। কবির পাগলের মতো ভালোবেসেছে নীলাকে। কিছু পড়ার শব্দে ঘোর কাটে কবিরের। বেলকনি থেকে রুমে আসে। গ্লাস পড়ে ভেঙে গেছে, বাতাসে উড়ে যাচ্ছে পর্দা। হঠাৎই চোখ যায় ঘুমন্ত মাহির দিকে। কি সুন্দর নিষ্পাপ শিশুদের মতো ঘুমাচ্ছে। কিন্তু মাহির এমন ঘুম সহ্য হলো না কবিরের। উঠে গিয়ে এক জগ পানি ঢেলে দিল মাহির মুখে। মাহি ধরপড়ি উঠে বসে। বাসুরাতে কোনো বইভাবে ঘুমায়? আর আদর করি। কবিরের কথায় আতঙ্ক প্রকাশ পেল মাহির চেহারায়। এমন ভয় পাওয়া ফেস দেখে কবিরের রাগ হলো না, প্রচুর হাসি পেল। না হেসে মুখে রাগী ভাব ফুটিয়ে মাহির মুখের দিকে এগুতেই মাহি ঠাস করে কবিরের গালে একটা চর বসিয়ে দেয়। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। একদম আমাকে ছুবেন না, আপনার স্পর্শে গা ঘিনঘিনে করে আমার। অনেক করেছেন আপনি। বলেন কি কারণে আপনি আমার সাথে এমন করলেন? কি ক্ষতি করেছে আমি আপনার? কবির রেগে মাহির চুলের মুঠি ধরে বলে, তোর সাহস কিভাবে হয় আমাকে থাপ্পড় মারিস? মাহিও রেগে বলে, আর আপনার সাহস কিভাবে হয় আমাকে তুলে এনে রেপ করে আবার বিয়ে করার? যা চাই তা তো পেয়ে গেছেন, আর কি চাই আপনার? বলেন কি করছি আমি আপনার সাথে? কি করেছিস? আমার নীলাকে আমার থেকে দূরে করেছিস।
কোন নীলা? হ্যাঁ, এখন তো বলবি কোন নীলা। মাহি অবাক হয়ে বলে, নীলা আপু? কেন করলি এমন ক্ষতি? কি করেছি আমি তোর বল? আমি কি করেছি? কি করেছিস? তুই আজ আমাকে সেই মেসেজ না করলে আমি নীলার বিয়ে কিছুতেই হতে দিতাম না। কি? কোন মেসেজ? হ্যাঁ, এখন তো বলবি কোন মেসেজ। তোর মতো মেয়েটা এটা ছাড়া কি দেখতে পারবে? এ দেখ প্রমাণ। মেসেজগুলো ছিল ঠিক এরকম। ভাই আমি মাহি বলছি, আপু আপনাকে বলতে বলেছে আপুর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনি লন্ডন থেকে ফিরলে আপুর সাথে দেখা করেন। আর প্লিজ, আপনার অনেক পাওয়ার আমি জানি, প্লিজ কোনো ঝামেলা করেন না। আপু আমাকে বলতে বলেছে, কারণ বেশি কেউ আপুকে ফোন ইউজ করতে দিচ্ছে না। রাখছি, আল্লাহ হাফিজ। ডেট দেখ, বিয়ের আগের দিনের তারিখ। তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ নীলাকে হারিয়েছি। মাহি মেসেজ পড়ে শকড। সে তো কখনোই মেসেজ করেনি, কিন্তু নাম্বার তো তার। এটা কিভাবে সম্ভব? কেন করলে এমন? কি ক্ষতি করেছিলাম তোর? কেন কেড়ে নিলে আমার ভালোবাসা? কেন? শুধু কি আমি কেড়ে নিয়েছি? আপনি কেড়ে নেননি? যদি কখনো জানতে পারেন আমি নির্দোষ, ফিরে দিতেন আমার সম্মান? ফিরে দিতে পারবেন আমার ভালোবাসা? ফিরে দিতে পারবেন আমার আগের জীবন? তুই এর নির্দোষ। এখন ধরা পড়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস যাতে তোকে ছেড়ে দেই। কবির ধোঁকাবাজদের কখনো ছেড়ে দেয় না। আমি আপনাকে মেসেজ করিনি, এটা আমি প্রমাণ করব। ও রিয়েলি? হ্যাঁ, কর প্রমাণ। তুই মিথ্যা প্রমাণ করবি আর আমি মেনে নেব ভেবেছিস? বলেই মাহিকে টেনে বেলকুনিতে ফেলে দরজা আটকে দেয়। মাহি ডুকরে কেঁদে ওঠে। বিনা দোষে কিসের শাস্তি দিচ্ছে আল্লাহ তাকে? মাহি কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে আবারও পানির বন্যায় ঘুম ভেঙে যায় মাহির। সামনে তাকিয়ে দেখে কবির জগ নিয়ে রাগি লুকে তাকিয়ে আছে। মহারানীর ঘুম হয়েছে, এবার উঠে আমাদের ধন্য করুন। মাহি শরীর এমনিতেই খারাপ, তার উপর কালকে সারা রাত বেলকুনিতে শোয়ার, শরীর চলছে না। পেটের ব্যথায় সবকিছু গুলিয়ে আসছে। মাহি কষ্ট করে উঠে দাঁড়ায়, কিন্তু এক ধাপ দিয়ার আগেই মাথা ঘুরে পড়ে যায়। কবির মাহিকে ধরে ফেলে, গায়ে হাত দিতে চমকে ওঠে। গায়ে প্রচণ্ড জ্বর। কবির মাহিকে কোলে তুলে রুমে নিয়ে আসে। কবিতা রেগে ভাইয়ের দিকে তাকায়। প্রতিশোধ নিবি যখন, মেয়েটাকে একবার মেরে ফেল। এভাবে তিলে তিলে কেন মারছিস? ছে, আমি ভাবতে পারিনি এমন জানোয়ারের মতো কাজ আমার ভাই করবে। ও যখন বলছে ও কিছু করেনি, তাহলে তুই ওকে সুযোগ দে নিজেকে প্রমাণ করার। এতটা অবিচার হোস না, পরে আর তোকে তো আফসোস করতে হবে। একবার তাকে দেখ, মেয়েটা নিহাত একটা বাচ্চা, আর তুই কিনা। ছি, আমার সত্যি খুব লজ্জা লাগছে তোকে দেখে। তোকে নিজের ভাই বলতে ওর ঘৃণা করছে। কাল তোর ভাই আসবে, আমি আমার বাড়িতে চলে যাব বলি কবিতা বেরিয়ে যায়। 2 দিন পর এই যে মহারানী, বড়লোক বাড়ির বউ হয়ে এসেছেন দেখে ভেবেন না যে আপনার সব সামনে হাজির হয়ে যাবে। নিজে গিয়ে নাস্তা খেয়ে আসেন, আপদ যত সব। বলি কাজল বেগম চলে যায়। মা একটু সুস্থ। এই 2 দিন কবিতা মাহির দেখাশোনা করছে। কিন্তু কাল কবিতা শ্বশুরবাড়ি চলে গেছে। কবি সারাদিন একবার হলেও এই রুমে আসেনি। উঠে কোনো মতে নাস্তা খেয়ে আসে মাহি। মাহি নিজের ফোন থেকে অনেকবার কল করে নীলাকে, কিন্তু ফোন বন্ধ। তার জানতেই হবে নীলা কেন এমন করল। সে তো বিয়ের সময় একবারও বলেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে মাহি বাড়িতে ফোন করে না, কাকে ফোন করবে? সে ওখানে তার আপন। যে মানুষ দুটোকে আপন ভাবত তারাই তো তাদের জীবন থেকে বের করে দিয়েছে। মাহি পাশের বাসার বান্ধবী তুলিকে ফোন করে। 2বার রিং হতেই তুলি ফোন রিসিভ করে। মাহি, কেমন আছিস? কতদিন পর ফোন করলি? জানিস তোকে কতবার ফোন করেছি? তোর ফোন বন্ধ কেন? তুই ঠিক আছিস তো? না, মনে বেঁচে আছি। এভাবে বলিস না প্লিজ। আমার একটা কাজ করবি? বল না কি কাজ? ওই বাড়িতে নীলা আপু আসলে আমাকে একটা ফোন করে জানাবি। কিন্তু কেন? তোকে পরে সব বলবো, এখন রাখছি। ভালো থাকিস। তুলিকা কিছু বলার আগেই মাহি কেটে দেয়। চোখ বন্ধ করতেই চোখে ভেসে ওঠে অতীত। দাদুর পরে আগলে রাখার মতো হাত পেয়েছিল মেঘের। মেঘ যখন মাইকে মনের কথা বলে, তখন মাহি সব নতুন করে টেনে উঠেছে। মাইকে একটা ছেলে প্রপোজ করেছিল সেদিনই। মেঘ রেগে মাইকে থাপ্পড় মেরেছিল। মাহি রেগে বিভিন্ন কথা বলতেই মেঘ সেদিন বাড়ির সবার সামনে বলেছিল ও মাইকে বিয়ে করবে ওর ইন্টার শেষে। সেদিন সবাই অনেক মানা করলেও সে একই জিদে আটকে ছিল। কেউ মানা না করলেও দাদু মেনে নিয়েছিল। তখনই মেঘ মাহিকে রিং পরিয়ে দেয়, আর মাহি হয়ে যায় মেঘের।
মাহির মনেও ধীরে ধীরে জন্ম হয় মেঘের প্রতি ভালোবাসা। শুরু হয় তাদের নতুন অধ্যায়। মাহি ভালোই ছিল জীবনে হাজার অবহেলার পর কারো ভালোবাসা পেয়ে, কিন্তু ভাগ্য তার সহায় হলো না। গেট খোলার শব্দে চোখ মেলে তাকায় মাহি। কবিরকে ঢুকতে দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। এই মানুষটার ছায়াও যেন তার সহ্য হচ্ছে না। 2 দিনে তার সাথে কবিরের মুখোমুখি খুব কমই হয়েছে। গায়ে কিছু পড়তেই মাহি চোখ খুলে তাকায়। সাইন কর। মাহি একবার কবিরের তো আরেকবার কাগজের দিকে তাকায়। ডিভোর্স পেপার দেখে বলে, কয়েকদিন পরে ডিভোর্স, কোর্ট মানবে বুঝি? কবির মাহির কোনো রিয়াকশনে না দেখে অবাক হয়। সে তো ভেবেছিল মাহি কষ্ট পাবে, তার কাছে কাকুতি মিনতি করবে যেন তাকে ডিভোর্স না দেয়। কিন্তু মাহির এমন কথায় কিছুটা ভ্রুকুচকে তাকায় কবির। কবির যতটুকু মাহিকে দেখছে খুব শান্ত শিষ্ট আর ভীতু টাইপের। তাহলে আজ এরকম নিরুত্তর কেন? সেটা তোকে ভাবা লাগবে না, আমি দেখে নেব। ঠিক আছে, আমি সাইন করে দিব, কিন্তু একটা শর্ত আছে। কত টাকা চাই? যত চাস পেয়ে যাবি। প্রথমত আপনার মতো জানোয়ারের জন্য তোলা থাক টাকাটা। আর দ্বিতীয়ত সবার সামনে বলতে হবে আপনি আমাকে তুলে রেপ করেছেন। আর কারণও বলতে হবে। পারবেন? কবির রেগে মাহির মুখ চেপে ধরে। জানোয়ার হতে তুই বাধ্য করেছিস, আর আমাকে কি মনে করিস কবির চৌধুরী ভয় পায়? না, তোকে তিলে তিলে শেষ করতে তোর গায়ে রেপ্ট নামক কলঙ্ক লাগিয়েছে। আর তোকে বিয়ে করেছে যেন চোখের সামনে তোকে তিলে তিলে কষ্ট পেতে দেখতে পারি। মাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। কবির ওর কল্পনার চেয়েও খারাপ। নিজেকে ছাড়িয়ে বলে, আপনার মতো কাপুরুষের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমি সাইন করে দিলাম, আমাকে কিছুদিন সময় দিন, আমি চলে যাব। এবার কিছুটা অবাক হয় কবির। এত সহজে মাহি রাজি হয়ে যাবে ভাবিনি। তুই কি প্রমাণ করবি বলেছিলি? প্রমাণ করে কি করব? ফিরে আসবে কি আমার কলঙ্কহীন জীবন? তাছাড়া একদিন সত্য সামনে আসবেই। আমি থেমে থাকব না। আল্লাহর দুনিয়া আমি ছোট থেকে কষ্ট পেতে আছি, তাই কষ্টের ভয় আমার নাই। আর না আছে কিছু হারানোর ভয়। বলেই মাহি বের হয়ে চলে যায়। কিছুদিন পর, এই মেয়ে কোথায় যাও? যে একটু বাইরে। বাইরে তোমার কি কাজ? এই কলঙ্কিনী মুখ নিয়ে বাইরে তাও কিভাবে? যে এই অন্যায়টা করেছে তার কোনো দোষ নাই, অথচ জোর করে তুলে নিয়ে গিয়ে যার সাথে অন্যায়টা করা হয়েছে সে দোষী। আপনি না একজন মেয়ে? মেয়ে হয়ে মেয়ের যন্ত্রণা বুঝতে পারছেন না? আপনি তো মা। আপনার মেয়ের সাথে এমন হলে আপনার কেমন লাগতো? এই মেয়ে, থাপ্পড় মেরে দাঁত ফেলে দিব আমার মুখের ওপর কথা। আমি আপনার মুখের ওপর কথা নিয়ে, আমি আপনার মুখের ওপর বা নিচে কথা বলতে আসিনি। তাই হোক, আমি আপনার থেকে এর বেশি কিছু আশাও করি না। আসি। পাশাপাশি একটা রেস্টুরেন্টে বসে আছে মাহি আর তুলিকা। তুলিকা সব শুনে অবাক। এ আল্লাহ, মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে? নীলাপু যদি ভালোই বাসবে তাহলে বিয়ে করলো কেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি আর ওখানে থাকতে পারছি না। আমাকে ওই নরক থেকে বের হতে হবে। কোনো কাজের খোঁজ করতে হবে। তারপর একটা বাসা ভাড়া করতে হবে। তুই আমার বাসায় আয়। আমার বাসায় তোর কোনো সমস্যা হবে না। না রে, কষ্ট পেতে আর ভালো লাগছে না। ছোট থেকে সব মেনে নিয়েছি, মানিয়ে নিয়েছে আর কত। আমাকে একটা ছোটখাটো চাকরি খুঁজে সাহায্য করবি? অবশ্যই করব। কিছু খেয়েছিস? হ্যাঁ, চল। কিন্তু চল প্লিজ। অনেক তো খুঁজলাম, কিন্তু তেমন কোনো চাকরি তো পেলাম না। অনেক দেরি হয়ে গেছে, তুই বাসায় যা। তুই? ফিরে যাবো ওই নরকে। তুই যা, আমি যেতে পারবো। আন্টি বাসা একা, তুই যা। তুলি চলে যেতে মাহি হাঁটতে থাকে। চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে। শরীর যেন তার চলছে না। নামাজের জন্য মানুষের ভিড় কম। কেমন শুনশান পরিবেশ। আগে হলে মাহি ভয় একদম কদমও ফেলত না। আর এখন এই অন্ধকার রাস্তায় যেন তার সঙ্গী। হঠাৎ কারোর চিৎকারে মাহির আশেপাশে তাকায়। চোর, চোর! মাহি সামনে একটা লোককে আসতে দেখে। পাশে থাকা ইট তুলে ছুঁড়ে মারে। লোকটার পায়ে লাগতেই লোকটা নিচে বসে পড়ে। আর কিছু করতে থাকা 2টা লোক তাকে ধরে ফেলে। তারা মাহিকে ধন্যবাদ দেয়। মাহি আবারও নিজের পথে হাঁটতে থাকে। এখন আসার সময় হলো। কোথায় ছিলি? তার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নই। কি বললি? খুব সাহস বেড়েছে, তাই না? আপনি এখন আর আমার স্বামী না, তাই আমি কোথায় গেছি সেটি আপনাকে বলতে বাধ্য নই। তুই রাত করে ফিরবি, ফসনসি করবে, আর আমাকে বলতে বাধ্য নয়? ভাষা ঠিক করুন। আর আমি যাই করি তাতে আপনার সমস্যা কোথায়? আমি খারাপ কাজ করলে আপনার কি? নাকি শারীরিক চাহিদা মেটে? মাহি ছিটকে পড়ে খাটের কোনায় মাথাটা কিছুটা ছিলে যায়। কবির রাগে টকবক করে বের হয়ে যায়।
মাহি চুপচাপ বসে থাকে। এত ব্যথা সহ্য করে এই ব্যথা তার কাছে তুচ্ছ। রাত প্রায় 2:30। কবির রুমে এসে দেখে মাহি আগের মতো সেখানেই বসে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। কপালের ক্ষত এখনো শুকায় নাই, রক্ত জমাট বেঁধে আছে। কবির বক্স থেকে ওষুধ বের করে কাটা জায়গায় লাগিয়ে দেয়। ব্যথায় ঘুমের মাঝেও কেঁপে কেঁপে উঠছে। কবির সেখানেই বসে পড়ে। মাহি গরম কিছুর সন্ধানে কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির দিকে তাকিয়ে আর নিজেকে ছাড়িয়ে নেয় না। কেন জানি শান্তি লাগছে। আজানের শব্দে ঘুম ভেঙে যায় মাহির। কবিরকে নিজের এত কাছে দেখে ছিটকে সরে আসে মাহি। মাহি সরে আসতে কবির পরিচিত লাগলে জড়িয়ে ধরে মাহি। কবিরের গা বেশ গরম হয়ে আছে। মাহি কপালে হাত রেখে বুঝতে পারে কবিরের জ্বর এসেছে। মাহি কোনো মতে তুলে বিছানায় শুয়ে দেয়। কাঁথা টেনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। ইয়াল্লাহ, আমি জানি না কোন ভুলের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন। আমি আর পারছি না মেনে নিতে। আমি আমার জীবনের নতুন পথ বেছে নিতে চাই। আমাকে সাহায্য করুন, আমিন। নামাজ শেষ করে মাহি একবার কবিরকে দিকে তাকায়। জ্বরে আক্রান্ত মানুষের সেবা না করা ঠিক হবে না, যতই হোক স্বামী তার। মাহি ভয়ে ভয়ে কবিরের পাশে বসে। মাথায় হাত রাখতে কবির হাত টেনে জড়িয়ে ধরে। মাহি চমকে সরে আসতে চেয়েও পারে না। কবির কি যেন বিড়বিড় করছে। মাহি মুখটা নামিয়ে শুনতে পেল, আমি যে আমার প্রিয়সিনীকে অনেক ভালোবাসি। কেন করল আমার সাথে এমন? ওকে ছাড়া তো যে আমি ভালো নেই। ওর গান যে আমায় অভ্যাস করে ফেলেছে। ওর মধুর কণ্ঠ না শুনলে যে মনটা ব্যাকুল হয়ে ওঠে। মাহি বুঝল নীলার কথা বলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে নিয়ে পানি এনে কবিরের মাথায় দিতে থাকে। কবির পিটপিট করে একবার মাহিকে দেখে, আবারও চোখ বন্ধ করে নেয়। মাহি পানি ঢেলে এবার মাথা মুছিয়ে দেয়। কবির বারবার মাহির কাঁধে হেলে পড়ছে। এতে মাথা মুছতে সমস্যা হচ্ছে। কোনো মতে মুছিয়ে ওষুধ খাইয়ে দেয়। ঘড়িতে 6টা বাজে। এত সকালে এই বাড়ির কেউ ওঠে না। মাহি নিজের লাগেজ বের করে সব গুছিয়ে নেয়। একটা নোট লিখে বেরিয়ে আসে ওই রাজমহলের খাঁচা থেকে। অজানা গন্তব্যে হাঁটতে থাকা মাহি আল্লাহর উপর ভরসা করেই সে বাকি পথ এগুবে। 15 দিন পর। কবির, কোথায় তুই বের হও? কবির নাস্তা করছিল। হঠাৎ মেঘের আগমনে কিছুটা অবাক হয়। কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? মেঘ কবিরের কলার ধরে বলে, কেন ওর সাথে এমন করলি? কি ক্ষতি করেছিল মাহি তোর? মেঘ ছাড়ো। মেঘ কারোর কথা শোনে না। আবারও চিল্লিয়ে বলে, কেন? কি ক্ষতি করেছিল মাহি বল? আমি বা কি করেছি তোর বল? কেন কেড়ে নিলে আমার জীবন থেকে? কেন কেন এত বড় ক্ষতি করলি? তুই ওকে তুলে এনে রেপ করেছিস। কথাটা যেন বাড়িতে বাজতে লাগলো। বল কবির, কেন করেছিস? কারণ ও আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আমি তো শাস্তি দিয়েছি। ভালোবাসা মানে? হ্যাঁ, ভালোবাসা। ও আমার থেকে আমার নীলাকে কেড়ে নিয়েছে। আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। কি? অবাক হচ্ছিস? আরে ওই মেয়েটা আমার সাথে ধোঁকা করেছে। আর তুই ভালোই জানিস ধোঁকাবাজদের আমি ছেড়ে দিই না। ধোঁকা? কবির সব বলতে মেঘ অবাক হয়ে বলে, নীলা তোকে ভালোবাসে? হ্যাঁ, কিন্তু ওই মেয়েটার জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি। তুই পাগল হয়ে গেছিস? কোনো কিছু না জেনে তুই ওর এত বড় ক্ষতি করে দিলি। আর নীলা যদি তোকে ভালোবাসবে তাহলে বিয়ের দিন একবারও বলেনি কেন? তাছাড়া নীলা রিয়াদকে ভালোবেসে বিয়ে করেছে, কেউ ওকে জোর করেনি। তুই মিথ্যা বলছিস। নিজের ভালোবাসা বাঁচানোর জন্য মিথ্যা বলছিস। আমি মিথ্যা বলছি না। তুই ভালোই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না। আর মেসেজের কথা বলছিস না, যেদিন নীলার বিয়ে হয় সেদিন মাহি সারাটাক্ষণ আমার সাথে ছিল। ওর কাছে ফোন ছিল না। ও তো সেদিন ফোন খুঁজে পাচ্ছিল না। মেয়েটা সেদিন কত কেঁদেছিল আমার দেয়া ফোন সে হারিয়ে ফেলেছে বলে। আর মাহি মেসেজ করলে বাংলায় করে, ইংলিশে করে না। যদি তুই সত্য বলিস তাহলে ওই মেসেজ। জানি না। আজ থেকে তোর সাথে বন্ধুত্ব শেষ। মাইকে ডেকে দে, আমি ওকে নিজের সাথে নিয়ে চলে যাব। চলে যাব এখান থেকে অনেক দূরে। মাহি, মাহি। দাদু বলল, মাহি তো নেই। ও তোমাদের বাসায় নেই? আমাদের বাসায় মানে? বিয়ের পর ওর সাথে আমাদের কোনো কথা হয়নি। ওর ফোন বন্ধ। কিন্তু মাহি তো 15 দিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি ভেবেছি তোমাদের বাসায় আছে। কি? ও বাড়ি ছেড়ে চলে গেছে আর এই কথা একবার আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করেননি আপনারা? আই সোয়ার, যদি মাহির কিছু হয় আমি তোকে ছাড়ব না কবির। কবির ধপ করে বসে পড়ে। কিছুদিন পর মেঘ ক্লান্ত হয়ে বাসায় ফিরে এত খোঁজ করে মাইকে পেল না। মেঘ সোফায় বসে মাথা এলিয়ে দেয়। ফিরাই মাই প্লিজ, তোকে নিয়ে দূরে কোথাও চলে যাব। আর কষ্ট পেতে দিব না। ফিরাই না প্লিজ, মাফ করে দে আমায়। আমি তোকে রক্ষা করতে পারিনি।
মেঘের গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। মুখোমুখি বসে আছে মেঘ আর নীলা। কি হয়েছে ভাইয়া? আমাকে জরুরিভাবে ডাকলে? মা, জিজ্ঞাসা করবো সব সত্যি কথা বলবি। একটা যদি মিথ্যা কথা বলেছিস তোকে এখনই কবর দিব। এভাবে বলছো কেন? কি হয়েছে? তুই কবিরকে ভালোবাসতি? নীলা চমকে ওঠে। তুমি কি করে? বল। না। কবির তোকে পাগলের মতো ভালোবাসে, তুই জানিস? হ্যাঁ জানি। তোর আর কবিরের রিলেশন ছিল? হ্যাঁ ছিল। মেঘের রাগে ঘাড় ফুলে উঠেছে। তুই কবিরকে ধোঁকা কেন দিয়েছিস? আমি আসলে, নীল, তুই জানিস আমার মিথ্যা পছন্দ না, তাই সব সত্যি বলবি। বল কেন ধোঁকা দিয়েছিস? ছেলেটা তোকে পাগলের মতো ভালোবেসেছে, তার তুই ওকে ধোঁকা দিয়েছিস? বল কেন করেছিস? নীলা কেঁদে দেয়। আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি আগে কিছু বলার আগে কারো শক্ত হাতের স্পর্শ গালে পড়ে নীলার। ওপরে তাকাতে নীলা শক্ট হয়ে যায়। কাঁপতে থাকে শরীর। লাল টুকটুকে চোখে তাকিয়ে আছে কবির, যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তুই কিছু করিসনি? এই, তুই কিছু করিসনি তাই না? না না, আমি ধোঁকা দেইনি। অন্য কারো ভালোবাসা নিয়ে আমি থাকতে চাইনি। অন্য কারো ভালোবাসা মানে? আমি তোকেই ভালোবাসতাম। না, তুমি আমাকে না, তুমি সেই কণ্ঠের মালিককে ভালোবেসেছ। কি বলতে চাস? তুমি আমাকে না, মাইকে ভালোবেসেছ, কারণ তুমি তার কণ্ঠের গানকে ভালোবেসেছ। আর সে আমি না, মাহি। কবির আবারও ধস করে বসে পড়ে। মানে, সবটা বল। ভার্সিটিতে প্রথম কবিরকে দেখে আমার ভালো লাগে, কিন্তু সব মেয়েদের সাথে কথা বলতো না। হাজার চেষ্টা করে ওর আশেপাশে যেতে পারিনি। একদিন কবিরকে আমি আমার বাসায় আসতে দেখি তোমার সাথে। সেদিন জানতে পারি কবির তোমার বন্ধু। সেদিন আমাদের বাসায় এসেছিল বলে মাহি ছাদে গান করছিল। কবির মাহির গানে মুগ্ধ হয়ে শুনছিল আর উপরে আসছিল। আমি বুঝতে পেরেছিলাম কবিরের মাহির গান পছন্দ, তাই কবিরের নজরে আসার জন্য সেদিন মাইকে উঠে আমি গিটার হাতে বসেছিলাম। আর কবির আমার হাতে গিটার দেখে ভাবে আমি গান করেছি। গানের জন্য কবির ভার্সিটিতে আমার সাথে কথা বলতো, প্রায় করে বাসায় আসতো। তখন বাসায় আসতো, আমি মাহিকে গান করতে বলতাম। কবির ভাবতো আমি গান গাইছি। এভাবে আমাদের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে বুঝতে পারি কবির আমার সৌন্দর্যকে না, সেই গানের মালিককে ভালোবাসে। তবু ভেবেছিলাম আমার রূপের প্রেমে তো পড়বে কখনো, কিন্তু না, এমনটা হয়নি। কবিরের ভালোবাসা আমাকে মুগ্ধ করতো, কিন্তু তা আপনাও লাগতো না, যেন অন্য কারো ভালোবাসা আমাকে দিচ্ছে। কবির ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে তার প্রতি ভালো লাগা কাটতে থাকে। তখন আমার জীবনে রিয়াদ আসে, আমাকে ভালোবাসা, আমাকে প্রপোজ করে। আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি। এভাবেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমি কবিরকে সবটা বলতে চেয়েও পারিনি। তাছাড়া মাহির তখন আমার সাথে এঙ্গেজ ছিল। বিয়ের আগের দিন যখন কবির আমাকে কল করে আমার ভয় হয়। আমি ভয় কবিরকে বানিয়ে বলে দিই জোর করে আমার বিয়ে দিচ্ছে। কবির রেগে তার সোর্স কাজে লাগাতে চায়, কিন্তু এতে বিপরীত হতো। তাই সেদিন মাহির ফোন থেকে মেসেজ করে দিই, পরে ওর ফোন থেকে সব মুছে দিই। কথা শেষ করতে কবির রেগে নীলার গলা চেপে ধরে। নীলা হাত পা ছুটতেই মেঘকে বাঁচিয়ে নেয়। কবির কিছু বলছে না, শুধু চোখ দিয়ে আগুন ঝরছে। রেগে আশেপাশে সব ভাঙচুর করে। নীলার দিকে এগুতেই নীলা ভয়ে জড়সড় হয়ে যায়। তোর জন্য আমি নিজে আমার ভালোবাসার ক্ষতি করেছি। মাইকে খুঁজে না পেলে তোকে আমি ছাড়ব না। আমার ভালোবাসা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে রাগ কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই পারবি না। আর জাস্ট মেয়ে বলে তোর রক্ষা না হলে এক্ষুনি খবর দিয়ে দিতাম, বলেই বেরিয়ে যায়। একটি ছোট্ট আশ্রমে ছোট্ট কিছু বাচ্চাদের পড়াচ্ছে মাহি। বাচ্চাগুলো শান্তভাবে পড়লেও নিজেকে শান্ত রাখতে পারছে না মাহি। শরীর গুলিয়ে আসছে, মাথা চক্কর দিয়ে উঠল। পড়ে যেতে নিয়ে কেউ ঝড়ের বেগে এসে জড়িয়ে ধরে। কোনো পুরুষের ছোঁয়ায় পিটপিট করে তাকায় মাহি। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। ঝটফট নিজেকে ছাড়িয়ে নিতেই কবির একটানে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমায়। অন্য হয়ে খুঁজেছি। এই মেয়ে, তো সাহস কিভাবে হয় আমাকে ছেড়ে আসার? মাহি নিজেকে ছাড়িয়ে থাপ্পড় বসিয়ে দেয়। রেগে বলে, এটা কোন ধরনের অসভ্যতামি? কে আপনি? মাহির দিকে অপলক তাকিয়ে রইল কবির। মেয়েটার মায়াবী মুখ, ভয়ের ছাপ বিদ্যমান। তা আড়াল করতে রাগী লুকে তাকিয়ে আছে। মৃদু হাসল কবির, তার ভীতু পাখিটা সাহসী উঠেছে। নিজেকে শক্ত খোলসে আনার চেষ্টায় আছে। কতটুকু সফল হয়েছে তা বলা যাচ্ছে না। মাহি! চমকে ওঠে মাহি। ভীতু চোখে সামনের ব্যক্তিটির দিকে তাকায়। উনি আশ্রমের ম্যানেজার। মহিলাটি দেখতে লম্বা চওড়া, মোটা আর প্রচুর রাগী। মাহি মাথা নিচু করে নেয়।
তোমার সাহস দেখে আমি অবাক। তুমি কি করে ওনার গায়ে হাত তুলেছ? এখানে থাকার ইচ্ছা নেই বুঝি? সরি ম্যাম, আসলে উনি ওভাবে। কিভাবে? স্যার তো তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে, আর তুমি কিনা তাকেই থাপ্পড় মারলে। নিজের গায়ে যে কলঙ্ক নিয়ে ঘুরছো, তার কাছে কি তোমাকে বাঁচতে গিয়ে ছুঁয়ে অপরাধ করে ফেলেছে? মাহির চোখ টলমল করছে পানিতে। নিজেকে সামলানোর চেষ্টা করছে কবির। মাহির টলমল চোখের দিকে তাকিয়ে রইল। খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরি বলো। ম্যামের কথায় ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে সরি কথার উচ্চারণ করে মাহি। এই ঘৃণার দৃষ্টি সহ্য না হলো না কবিরের। বুকে তীরের মতো বিঁধল যেন। মাহি কবিরকে পাশ কাটিয়ে চলে যায়। স্যার, ওর কথা কিছু মনে করবেন না। এইটুকু বয়সে অনেক কিছু ঘটে গেছে তার সাথে, তাই এমন আচরণ করে ফেলেছে। নয়তো মেয়েটা অনেক ভালো। কবির মহিলাটির কথা শুনে কিছু না বলে এগিয়ে যায়। মহিলাটি ভয়ে ভয়ে তার পিছু নেয়। এই চ্যারিটির টাকা সে আশ্রমে খুব দরকার। মাহি নিজেকে শান্ত রেখেছে। কাঁদবে না সে। সে নিজেকে দুর্বল প্রমাণ করতে চায় না। হঠাৎ খিল লাগানোর শব্দে পিছে তাকায় মাহি। কবিরকে দেখে ভয় পেলেও প্রকাশ করে না। কি সমস্যা? কি চাই? তোমাকে। মাহি আশ্চর্য হয়ে তাকায়। পরক্ষণে রেগে দাঁত কিটমিট করে বলে, ভক্ত করছেন, আবার কি চাই? কবির রেগে গিয়ে, ওর আগে না, শান্ত গলায় বলে, তোমাকে চাই মানে তোমাকেই চাই, কিন্তু আগে আমার কথা শোনো প্লিজ। মাহি কবিরের এগোনো দেখে হাতের কাছের কিছু ধরে বলে, এই, একদম আমার কাছে আসবেন না। আমি কিন্তু আপনাকে আঘাত করে দিব। ছবেন না আমায়। মাহি, আমার কথাটা একবার শোনো। মাহির চিৎকারে আশ্রমের সবাই চলে আসে। মাহি কবিরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা খুলে দেয়। মহিলাটিকে দেখে ভয় জড়িয়ে ধরে। এদিকে ধাক্কা দিয়াতে কবির পড়ে গিয়ে ভাঙা চেয়ারে লেগে হাত কেটে যায়। এদিকে মাহির প্যানিক অ্যাটাক হয়, আর অতিরিক্ত স্ট্রেসে জ্ঞান হারিয়ে ফেলে। কবির ছুটে আসে, তাড়াতাড়ি কোলে তুলে রুমে শুয়ে দেয়। ডক্টরকে কল করে আসতে বলে। কবির ওর রক্তাক্ত হাত দিয়ে মাহির দুহাত জড়িয়ে ধরে বলে, এই মাহি, সরি, চোখ খুলো প্লিজ। বাকি সবাই অবাক হয়ে আছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মহিলাটি হঠাৎ হানিফা বেগম বলে, কিছু হয়নি ওর। কবির রেগে বলে, কিছু হয়নি মানে? ও চোখ খুলছেন আর আপনি বলছেন কিছুই হয়নি। কবিরের রেগে যাওয়াতে হানিফা আমতা আমতা করে বলে, এই সময় হয়ে এমনই। কবির আশ্চর্য হয়ে বলে, এই সময় মানে? হানিফা বেগম বলে, আসলে 2 মাসের অন্তঃসত্ত্বা। মাথায় যেন বাজ পড়ল কবিরের। মানে মাহি প্রেগনেন্ট? কবিরের হাত আপনা আপনি চলে গেল মাহির পেটে। এখানে ওর বাচ্চা আছে, ওর আপন বাচ্চা। ভাবতেই খুশিতে চোখ জলজল করে উঠল কবিরের। স্যার, বলেছিলাম কি, আপনারা হয়তো ওকে পছন্দ হয়েছে, কিন্তু প্রেগনেন্ট। আসলে ওকে রেপ্ট করা হয়েছে। কান্নাকার বাচ্চা, ও নিজেও জানে না কেউ ওকে রেপ্ট করেছে। আমাদের এখানে অনেক সুন্দর মেয়ে আছে। আগে কিছু বলতে পারল না। কবির পাশে থাকা জগ তুলে আছাড় মারে। রাগে চোখ লাল হয়ে গেছে। প্রচুর রেগে বলে, চুপ, একদম চুপ। মাই আমার ওয়াইফ। খবরদার ওর নামে উল্টাপাল্টা কিছু বললে জ্যান্ত কবর দিব। আর কি বললেন, কান্নাকার বাচ্চা? খবরদার আমার বাচ্চার দিকে আঙ্গুল তুলেছেন তো। ওর পেটে আমার বাচ্চা। আমার। কবির চৌধুরীর অংশ। হানিফা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে আশেপাশে তাকিয়ে চুপ করে রইল সে। কিছুক্ষণ পর ডাক্তার আসে, চেক করে বলে, কি হয় তোমার? কবির সোজাসাপটা জবাব দেয়, ওয়াইফ। শুনে কিছুটা অবাক হয় ডক্টর। তোমার বউ অনেক ছোট, এই বয়সে বাচ্চা না নিলেও হতো। শরীর অতিমাত্রায় দুর্বল। এরকম চললে বড় ক্ষতি হয়ে যাবে। মনে হয় অতিরিক্ত টেনশন করে। এত টেনশন করলে বাচ্চার সাথে নিজের জীবনও রিস্কে থাকবে। শরীরও দুর্বল। আমি কিছু টেস্ট আর ওষুধ লিখে দিচ্ছি, টেস্ট করি আমার সাথে দেখা করবেন। আর এই ওষুধগুলো টাইম টু টাইম দিবেন। ডাক্তারের সাথে বেরিয়ে যায় হানিফ বেগম। কবির এক ধ্যানে মাহির দিকে তাকিয়ে রইল। মাহির জ্ঞান ফিরে পাশে দেখে হানিফা বেগম বসে আছে। উনি স্বভাবস্বরূপ ধমক দিয়ে বলে, এখনই এত জ্ঞান হারানোর কি আছে বাপু? কই, আমার তো 4টা ছেলেমেয়ে জন্ম দিয়েছি, এমন তো হয়নি। এই নাও, খাবার খেয়ে আমাকে উদ্ধার করো। মাহি ধীর কণ্ঠে বলে, ও, উনি কি চলে গেছে? উনিকে? মানে ওই যে আজ। ওনার তো আর কোনো কাজ নেই যে তোমার জন্য বসে রইবে। উনি কি জানে আমি অন্তঃসত্ত্বা? না, উনি জেনে কি করবে? স্বস্তির নিঃশ্বাস ফেলে মাহি। নিচে পেটে হাত রাখে সে। এদিকে আড়ালে দাঁড়িয়ে মাহির কথাগুলো শুনে কবির, এই মেয়ে, একদম আমার কথার অবাধ্য হবে না বলে দিলাম। তোমাকে টেস্ট করানোর জন্য যেতেই হবে। তাছাড়া এই টাকা তো আশ্রমের অংশ, তোমাদের জন্য বরাদ্দ। কোন মতে মাহিকে রাজি করে টেস্টগুলো করিয়ে আনে হানিফা বেগম। কবির তখন আশেপাশে ছিল। সে মাইকে উত্তেজিত করতে চায় না। কবির এসব করছে জানলে সে কিছুই টেস্ট করবে না। গাড়িতে বসে আছে কবির।
সিসিটিভিতে মাহিকে দেখছে। মাহি ঘুমিয়ে যেতে কবির মাহি রুমে প্রবেশ করে। সিঙ্গেল একটা বেডে খুঁটিয়ে ঘুমিয়ে আছে মাহি। কবির মাথার কাছে বসে হাত বুলিয়ে দেয়, পায়ের তলায় তেল দিয়ে হালকা মালিশ করে দেয়। দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসে হানিফা বেগম। সারা রাত মাহির পাশে বসে থাকে। হুট করে যদি মাহির কিছু লাগে, যদি শরীর খারাপ করে, এরপর ভেতরের দিকে বের হয়ে যায় কবির। এভাবে কেটে যায় 2 দিন। রিপোর্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কবির। রিপোর্টে সব ভালো, কিন্তু মাহির শরীর দুর্বল। খেতে হবে, আর ওষুধগুলোও খেতে হবে। বেশি টেনশন করা যাবে না, আরাম করতে হবে। এদিকে মাহিও স্বস্তির সাথে থাকছে। কবির আসছে না দেখে, কিন্তু সে তো আর জানে না কবির তার সামনে না থাকলেও তার সাথেই আছে, সর্বক্ষণ তাকে চোখে চোখে রাখছে। মাহি গোসল করে রুমে এসে ভেজা চুলগুলো শুকাচ্ছে। সদ্য গোসল করা রমণীর দিকে তাকিয়ে আছে কবির। সে কখনো মাহিকে সেভাবে খেয়ালই করেনি। উজ্জ্বল শ্যামলা বর্ণের অসম্ভব সুন্দর একটা মায়াবী পুতুল বলা যায় মাহিকে। লম্বা চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে। গরম পড়ছে অনেক। বাধ্য হয়ে চুলগুলো খোপা করে দেয়। এতে মেজাজ বিগড়ে যায় কবিরের। ভেজা চুল বেঁধে রাখলে ঠান্ডা লেগে যাবে। বড় কথা হলো মাথা ব্যথাও তো করতে পারে। কাউকে কল করেনি যেন, বলতেই কারেন্ট চলে আসে। এদিকে মাহিও স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাপরে, যা গরম! আবার এত তাড়াতাড়ি কারেন্ট চলে আসে, অবাকও হয়। এখানে কারেন্ট গেলে ঘণ্টাখানেক পরে আসে। কয়েক মিনিটে কারেন্ট আসায় অবাকই হয়েছে। মাহি নিজের অবাকত্বকে বেশি প্রশ্রয় না দিয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য এগিয়ে যায়। কিন্তু বাচ্চাদের বিল্ডিংয়ে মেরামত চলছে দেখে এক দফা অবাক হয়ে তাকায়। যতটুকু জানি আশ্রমটার ফান্ড অনেক কম। মিসেস হানিফা বেগমকে দেখে এগিয়ে গিয়ে বলে, ম্যাম, এসব কি হচ্ছে? দেখছই তো কি হচ্ছে। এই বিল্ডিংটা মেরামত করে রং করবে। বাচ্চাদের ভাঙাচোরা চৌকির বদলে নতুন চৌকির ব্যবস্থা করা হয়েছে। এখন বাচ্চাদের আর নিচে ঘুমাতে হবে না। আজ তো পড়ানো নাই, তুমি রেস্ট করো, যাও। ম্যাম, আপনি অনুমতি দিলে আমি একটু বাইরে যেতে পারি। কোথায় যাবে? একটু কাজ আছে। ঠিক আছে, যাও। অনুমতি পেয়ে মাহি বেরিয়ে পড়ে। 2টা মাস হয়ে গেল সে দাদু নামক ব্যক্তিটিকে দেখেনি। হাজার হোক, বাবা মার পর সেই একজন আপন বলেছিল। মাহি বোরকা পরে নেকাব পরে নাই। কিছু দূর হেঁটে বাসের জন্য অপেক্ষা করতে বাস চলে আসে। মাহি বাসে উঠে পড়ে। এত গরম, তার উপর এই মানুষের ভিড়ে অস্বস্তি লাগছে। তার উপর একটা লোক কিভাবে যেন চেয়ে আছে তার দিকে। মাহি সিটা হেলান দিয়ে মাথা এলিয়ে দেয়। ইদানিং শরীর বড্ড অচল হয়ে গেছে। ধপ করে পাশের সিটে কেউ একজন বসতেই পাশে তাকাতেই মাহি, মাস্ক পরিহিত একটা লোক তার পাশের ওই লোকটার কোথায় গেল। যাই হোক, অমন অশ্লীল লোকের থেকে ভালো গায়ে ঘেসছে না। অস্বস্তিও কম লাগছে। দূরত্ব রেখে সিটা হেলান দেয় মাহি। নিকাবটা একটু সরিয়ে জানলার দিকে মুখ করে বসে। সিটা আরও একটু হেলে চোখ বন্ধ করে পেটে হাত রেখে বলে, এই দুনিয়ায় তোমার আম্মু বড্ড অসহায়। তুমি ছাড়া হয়তো তোমার আম্মুর আর কেউ নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে না কোনো ভুল করছি না তো? কবির মাহির ধীরে বলা কথাও কান পেতে শুনল। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। পাশে বসা ব্যক্তিটি আর কেউ নয়, কবির। মাহিকে একা ছেড়ে কোনো রিস্ক নিতে চায় না সে, তাই সাথে এসেছে। তবে অচেনা বেশে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে মাহি। একবার দাদুর দেখা পাবার আসে। এই সময় দাদু নামাজ পড়তে বের হয়, কিন্তু নামাজের সময় পার হয়ে গেছে। দাদুকে বেরোতে না দেখে হাতে রং ওঠা ঘড়ির দিকে তাকায়। এখন না গেলে বাস আর পাবে না মাহি। তাছাড়া ট্যাক্সিতে তো যাবার টাকাও নেই তার কাছে। এই গরমে বোরকা নেকাব পরে অস্থির লাগছে মাহির। বাড়ির সামনে রাস্তা থেকে হেঁটে খানিকটা পথ চেয়ে নেকাবটা খুলে মাহি ব্যাগ থেকে পানির বোতল নিয়ে মুখে পানি দেয়। একটু পানি খেয়ে ব্যাগে রেখে হাঁটতে থাকে। দূর থেকে মাহিকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে কবির। মাহি কিছু দূর হাঁটতেই একটা রিক্সা এসে থামে তার সামনে। ফোকলা হেসে লোকটি বলে, আম্মা, যাবেন নাকি? না চাচা, আপনি যান। আম্মা, চলেন না। সকাল থেকে একটা লোক ওঠে নাই, খাওয়ানোর টাকাও নাই। মাহি ব্যাগ হাতরে দেখে তার কাছে 70 টাকা আছে। বাসে 50 টাকা নিলে আর থাকবে 20 টাকা। মাহি 20 টাকা লোকটাকে দিয়ে বলে, চাচা, আমার কাছে এর চেয়ে বেশি নেই, এটা নিয়ে আপনি কিছু খেয়ে নেন। আম্মা, আপনাকে অনেক ভালো। আসেন আম্মা, আপনাকে নামিয়ে দিই। দেখে মনে হইতেছে আপনি অনেক আহিল হয়ে গেছেন। না চাচা, আমি ঠিক আছি। আপনি কি কিছু খেয়ে আসেন? না আম্মা, আপনি কই রাখবেন কেন? আপনার এ নামাইয়া আমি খামো। মাহি লোকটাকে অনেকবার বললেও লোকটার সাথে পেরে ওঠে না। রিক্সা উঠে বসে। এমনিতেও শরীর খারাপ করছে। বাস স্ট্যান্ডে এসে রিক্সা থামে। লোকটা থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে মাহি। বারবার আল্লাহকে ডাকছে, শরীর খারাপ করছে। বাকি পথ যেতে পারবে তো?
প্রচুর গরমে বোরকার ভেতরে জামা ঘামে ভিজে গেছে, শরীর গুলি উঠছে, আর না পেরে বমি করে দিল মাহি। পাশের ব্যক্তিটির গায়ে ভয়ে ভয়ে তার দিকে তাকায় মাহি। এ তো সেই ব্যক্তিটা আসার সময় যে ছিল। মাহি আবারও বমি করে দেয়। এতে বাসের সবাই বিরক্ত হয়, নানান কথা বলতে থাকে। পাশের ব্যক্তিটি মাহির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, শরীর খারাপ করছে? বলো, ড্যামেজ কি হচ্ছে? মাহি বাসের সবার কথায় ভয়ে পাশে মানুষটার দিকে তাকায়। সবাই যেখানে তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার কথা বলছে, লোকটি তাকে জিজ্ঞাসা করছে সে কেমন আছে, কিন্তু আশেপাশে মানুষের কথায় চরম রেগে যায়। চুপ, কেউ আর একটা কথা বললে এখনই বাস থেকে ফেলে দেব। এমন রাগান্বিত স্বরে বলা হুমকিতে সবাই চুপ হয়ে যায়। সবাই চুপ হলেও মাহি চুপ থাকলো না। এই রাগের স্বরের সাথে পূর্ব পরিচিত সে। কে আপনি? কবির মাহির দিকে চেয়ে পানি হাতে ধরিয়ে দেয়। মুখের মাস্কটা খুলতে অবাক হয়ে তাকায় মাহি। আপনি? কবির রেগে বলে, আমি না তো কে? ভূত, পানি খাও। বলে কবির উঠে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। বাস থামতে কবির নেমে আবারও 5 মিনিট পরে উঠে আসে। মাহি অবাক হয়ে রয়েছে তখন থেকে। আশেপাশে সবাই ফিসফিস করছে। কবির অন্য টি শার্ট পরে আসতে দেখে আরো অবাক হয় মাহি। কবির মাহির দিকে হাত বাড়িয়ে দেয়, চলো। মাহি একে তো অবাক, কিন্তু চলো বলায় মুখ ফিরিয়ে নেয়। কবির ওর পাশে বসে বলে, কোনো সিনক্রেট ছাড়া আমার সাথে যাবে নাকি তুলে নিয়ে যাব? দেখুন আপনি, পরে দেখব। বলেই মাহিকে হাত ধরে উঠিয়ে নেয়। ছাড়ুন, বাঁচাও। চুপ। বাঁচাও বাঁচাও আবার কি? স্বামীর কাছে কিসের বাঁচাও? আপনি? কবিরের চোখ রাঙানি দেখে ভয় আর কিছু বলল না। তার মধ্যে তার শরীর যেন চলছে না একদমই। বাস থেকে নেমে দেখে পাশেই কার দাঁড় করানো আছে। কবির মাহির মেকআপটা খুলে দেয়, ভেতরে বসিয়ে এসি অন করে দেয়। মাহি দুর্বল চোখে সবটা দেখছে, কিছু বলার শক্তিও পাচ্ছে না। কবির রুমাল ভিজিয়ে মাহির মুখ মুছিয়ে দেয়, কুলি করতে বলে। একটা জুসের বোতল তার দিকে এগিয়ে দেয়। খেয়ে নাও, বেটার লাগবে। মাহি খাবে না বললে রেগে বলে, খাবে নাকি খাওয়াবো? মাহি একটু খেয়ে নেয়। দুর্বল মাহিকে জড়িয়ে ধরে গাড়ি চালাতে ইশারা করে ড্রাইভারকে। মাহি নিজেকে ছাড়াতে চাইলেও পারে না। বিন্দুমাত্র শক্তি নাই, তবুও ছাড়াতেই হবে। শুয়ে থাকো। মাহি শুয়েই ঘুমিয়ে পড়ে। কবির মাহির মুখের দিকে তাকিয়ে চোখ নিচে কালি পড়েছে। চোখ মুখে স্পষ্ট টায়ার্ডনেস মাহির কপালে চুমু দিয়ে ভালোভাবে জড়িয়ে ধরে। মাহির ঘুম ভাঙতে নিজেকে পরিচিত রুমটাই দেখে। হানিফা বেগম পাশে বসে আছে। এখন কেমন লাগছে? ভালো। আমি এখানে কিভাবে? স্যার নিয়ে এসেছে। মাহি সব মনে পড়তেই চোখ মুখ শক্ত করে ওঠে। তখনই রুমে প্রবেশ করে মেঘ। মেঘকে দেখে এক দফা অবাক হয়ে তাকায় মাহি। মেঘ মাহির পাশে বসে। কেমন আছিস? তুমি এখানে? এতটা রাগ মাহি একবারও কল করিসনি? নিজের ফোন নম্বরও চেঞ্জ করেছিস? রাগ? রাগ কেন করব? মাফ করে দে মাহি, আই এম সরি। আমি তোর প্রতি অন্যায় করেছি। বলে মাথা নিচু করে ফেলে। তুমি কিভাবে জানো আমি এখানে? রাস্তায় একসাথে তোকে আর কবিরকে কবিরের গাড়িতে উঠতে দেখেছি। কবির তোর সাথে রুট ব্যবহার করছিল। আমি আসার আগেই তোকে গাড়িতে তুলে, তাই ওর গাড়ির পিছু করতে করতে এখানে এসেছি। মাফ করে দে মাহি, এই যন্ত্রণা নিয়ে আমি আর পারছি না মাহি। প্লিজ মাহি, ফিরে চল না, আমরা নতুনভাবে আবারও শুরু করব। বলে মাহির হাত ধরতেই মাহি হাত ছাড়িয়ে নেয়। দয়া করে চলে যান, আমি কাউকে চাই না আমার জীবনে। এভাবে কেন বলছিস মাহি? আমি মানছি আমি ভুল করেছি। তুমি কোনো ভুল করনি। আমার ভাগ্য তেমনই, আমি মেনে নিয়েছি। ওদের ভুলের শাস্তি আমরা কেন পাবো মাহি? ওদের ভুল মানে? মাহিকে মেঘ সব বলতেই মাহি চরম অবাক হয়ে তাকায়। নীলাপু কিভাবে এমনটা করতে পারে? ওর কর অন্যায়ের শাস্তি আমি কেন পেলাম? বলেই ডুকরে কেঁদে ওঠে মাহি। মাহিকে আগলে নেয় মেঘ। হানিফার সব শুনে সেও স্তব্ধ। এইটুকু একটা মেয়ের জীবনে কত কিছুই না হয়ে গেল। হানিফার রাগ হলো প্রচুর নীলার উপর। এভাবে কাঁদিস না মাহি, তোর বাচ্চাটার ক্ষতি হবে। বাচ্চা? মেঘ অবাক হয়ে বলল, বাচ্চা? মাহি নিজের পেটে হাত রাখে, আবারও ডুকরে কেঁদে ওঠে। তুই প্রেগনেন্ট? হ্যাঁ, মাহি প্রেগনেন্ট। পিছে তাকিয়ে কবিরকে দেখে অবাক হয় মাহি। মেঘ? মেঘ মাহির হাত ধরেই কবির এক ঝটকায় ওর হাত সরিয়ে নিয়ে বলে, দূরে থাক মেঘ, আমার বউ বাচ্চা থেকে। মেঘ হেসে ওঠে। ডিভোর্স দিয়ে বউ বলছিস কোন মুখে? কে বলেছে আমি ডিভোর্স দিয়েছি? শুধু সাইন করেছি, ওকে ভয় দেখানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। তাছাড়া 2-2বার বিয়ে করা বউকে 2-2বারই দেয়া যায়। দুবার মানে? মানে মাহি ওয়াজন্ট রেপড।
এটা বলবো না, তবে ওকে তুলে নিয়ে গিয়ে একটা কাগজে সই করেছিলাম, সেটা রেজিস্ট্রি পেপার ছিল। মাহির মনে পড়তে সে চমকে তাকায়। মনের কোণে কি যেন হালকা হয়ে যায়, হয়তো সন্তান অবৈধ না এটা ভেবে। তুই যা করেছিস তার জন্য আমি তোকে ছাড়বো না। ছাড়বি কি না সেটা তোর ব্যাপার। আমার বুয়ার সন্তান থেকে দূরে থাকবি। সেটা না হলে আমি তোকে ছাড়বো না। ধমকাচ্ছিস? সেটাই মনে কর। আমি অনেক খুশি জানিস, আমার সন্তান এই পৃথিবীতে আসবে। কোন সন্তান? মাহির কথা অবাক হয়ে তাকায় মেঘ, কিন্তু কবির অবাক হয় না। একদম নিজের সন্তান বলে দাবি করবেন না। কি গ্যারান্টি এটা আপনার সন্তান? এই সন্তান আমার কাছে একটা রেপিস্টের সন্তান, আর আমি তো ফুষ্টি নষ্টি করে বেড়াই, হতেও পারে। কিছু বলার আগেই কবির ভয়ানক কাণ্ড করে বসে। সবার সামনে মাহির মুখ আটকে দেয়। হানিফা বেগম মাথা নিচু করে বেরিয়ে যায়। মেঘ রেগে বেরিয়ে যায়। মাইকে ছেড়ে ওর মুখের দিকে তাকায় কবির। মেয়েটা শক্ট হয়ে আছে, হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়। চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি। মাহি অবাক হয়। কাঁদছে কবির। কবির মাহির মুখটা সামনে এনে বলে, আমি মানছি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু বিশ্বাস করো, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নাই। আমার করা অন্যায়ের শাস্তি আমি আমার সন্তানকে দিব না। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, আমি টু শব্দটুকু করব না। তুমি যা বলবে তাই করব। যা বলবো করবেন? বলি দেখো, আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি পারবো না আপনার সাথে থাকতে। আমি জানি আপনি আমাকে জোর করে আপনার সাথে থাকতে বাধ্য করবেন। আমি পারবো না থাকতে। কবির বিচলিত হয় না, খুব শান্তভাবে বলে, দিব। অবাক হয়ে তাকায় মাহি। কবির যে মেনে যাবে ভাবতে পারিনি। তবে একটা শর্ত আছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসতে পারবেও না, এতে তোমার দোষ নেই। তবে শর্ত এটা যে আমার সন্তানের পৃথিবীতে আসার পর তুমি আমাকে দিয়ে দেবে। মা হিসেবে কোনো অধিকার দেখাতে পারবে না। এরপর তুমি তোমার জীবন মেঘের সাথে শুরু করতে পারো। ও আমার সন্তান। হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে ও তোমারও সন্তান। আমার বেঁচে থাকার জন্য আমার সন্তান আমার চাই। আমি চাই না আমার সন্তান তোমাকে ঘৃণা করুক। তাছাড়া তোমাদেরও তো ভবিষ্যতে। আর কিছু বলতে পারল না কবির। গলা ধরে এসেছে তার। উঠে বাইরে যেতেই নজর পড়ে মেঘকে। এক পলক তার দিকে তাকিয়ে চলে যায়। সে আর মাহির উপর জোর করতে চায় না। ইচ্ছে করলে সে মাহিকে জোর করে নিজের সাথে রাখতে পারে, কিন্তু যাকে সে এতটা ভালোবাসে তাকে সে আর কষ্ট দিতে চায় না। মেঘ ওর ভালোবাসাও যদি মেঘের সাথে সুখী হয় তাহলে তাই হবে। অনেকদিন পর দাদুকে দেখে মাহি চোখের পানি ছলছল করছে। হুইল চেয়ারে বসা লোকটিও চোখ ছলছল করে ওঠে। হাত বাড়িয়ে মাহিকে ডাকে কাছে। মাহি ধীর পায়ে দাদুর কাছে বসতেই কেঁদে জড়িয়ে ধরে আদরের নাতিকে। আমাকে মাফ করে দে মাহি। মাহি চুপচাপ উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে হেঁটে চলে আসতেই আটকে দেয় মেঘ। কোথায় যাচ্ছিস? সন্তানের পিতা বাইরে দাঁড়িয়ে আছে। ছাড়ো। সন্তান মানে? তুই এই সন্তান রাখবি না। ওর মতো রেপিস্টের সন্তান তোর গর্ভে কিছুতেই থাকতে দেব না। চল, আজই তোর অ্যাবর্শন করাবো। বলে মাহির হাত টান দিতেই মাহি টাল সামলাতে না পেরে পড়ে যেতে লাগলেও নিজেকে সামলিয়ে এক ঝটকায় হাত সরিয়ে নেয়। খবরদার, আমার বাচ্চার ব্যাপারে একটা বাজে কথা বলবেন না। মেয়ে অবাক হয়ে বলে, মাহি তুই ওই? কবির অন্যায় করেছে, পাপ করেছে। তার শাস্তি আমি নিষ্পাপ শিশুকে দিব ভাবলে কি করে? আমার সন্তানে একটা বাজে কথা বললে আমি ছেড়ে কথা বলবো না। বলে রেখে হনহন করে বেরিয়ে যায় মাহি। মেঘ মাহির এমন রৌদ্ররূপ দেখে অবাক হয়েছে। এত কিছু হলেও মাহিকে এতটা রাখতে দেখেনি কখনো মেঘ। আসলে মারা এমনই হয়, সন্তানের জন্য সব রূপ ধারণ করতে পারে। সহজ সরল মেয়েটাকে এভাবে রাখতে দেখে অবাক হয়েছে সবাই। মাহি, কবির এটাকে ওর দিকে তাকায় মাহি। ধন্যবাদ। কেন? আজকের জন্য। আপনি আবার এটা ভেবেন না আমি আপনার করা অন্যায় ভুলে গিয়েছি। এখন কোথায় যাচ্ছি? বাসায়। আপনার মা কি মানবে এটা আপনার সন্তান? উনি স্টপ মাহি। কি মানলো আর না মানলো তাতে কিছু যায় আসে না। নো মোর ওয়ার্ড। হুট করে কবিরকে রেগে যেতে দেখে চুপ হয়ে যায় মাহি। বাসে পৌঁছাতে দেখে কবিতা দাঁড়িয়ে আছে। মাহিকে দেখে এসে জড়িয়ে ধরে। কেমন আছো মাহি? ভালো আপু। আপনি? ভালো না থেকে আর কোথায় যাব? পুপি হচ্ছে এত বড় খুশির খবর কেউ ভালো না থেকে থাকতে পারে? এসো বসো। মাহি বসতে এক গ্লাস পানি হাতে বেরিয়ে নিয়ে আসে। পানি মাহির দিকে এগিয়ে দিতেই পানি অবাক হয়ে তাকায়। বাইরে অনেক রোদ, খেয়ে নাও। মাহি পানি একটু খেয়ে রেখে দেয়। কাজল বেগম বললেন, মেয়েটাকে রেস্ট করতে দে। মাহি, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার পাঠাচ্ছি। কবির ওকে রুমে নিয়ে যা। কাজল বেগমের এমন ব্যবহারে অবাক হয় মাহি। কথায় কথায় জেদ থাকে এটা ওটা বলতো সে আজ এত
ভালো ব্যবহার করছে। মাহি ধীর পায়ে রুমের দিকে যায়। দুদিন পরে, এই মাহি দেখো, এই বালা দুটো তোমার পছন্দ কিনা, দেখি হাত দাও। বিয়ের পর মেয়েদের খালি হাতে থাকতে নেই, এটা সবসময় পরে থাকবে। এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। কাজল বেগম কিছুক্ষণ থেমে বলে, আমার ব্যবহারে অবাক হচ্ছ? আমি জানি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি সব সত্য জেনেছি। আমার ছেলের করা কাজের জন্য আমি ভীষণ লজ্জিত। ওর এই রাগ জেদ সবটা ওর বাবার থেকে পেয়েছে। 15 বছর বয়সে এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। নিজের পরিবার আর ভালোবাসা ছেড়ে চলে এসেছিলাম এই পরিবারে। বিয়ের কয়েক মাস পরেই কবিতা আমার পেটে আসে। তোমার শ্বশুর কবিতা পেটে থাকার পরেও অমানুষের মতো ব্যবহার করত। প্রচুর কষ্ট হতো। খুব একটা বয়স ছিল না। সব কথা শাশুড়িকে বললে তিনি বলতেন এসব মেয়েদের সহ্য করতে হয়। সেভাবেই চলতে থাকে সময়। কবিতার যখন 4 বছর, তখন কবিরের কেবল 2 মাস। কবির হওয়ার পর আমি প্রায় অসুস্থ হয়ে পড়তাম। কিশোরী মনে একটু ভালোবাসা চাইতাম, কিন্তু পেতাম শুধু অবহেলা। আমার যখন 2 সন্তান, তখন আমার বয়স 20 বছর বয়স। তোমার শ্বশুরের কোনো মেয়ের সাথে নাকি সম্পর্ক ছিল। এই নিয়ে কয়েকদিন আমার সাথে খুব ঝগড়া হয়। কোন মেয়ে তার স্বামীকে অন্য কারোর সাথে সহ্য করবে বলো? তাই রাগ করে 2 সন্তান নিয়ে বাবার বাসায় আসি। দেখা হয় তখন প্রিয় সেই মানুষটার সাথে, কিন্তু ততদিনে মানুষটাকে আর মনের মধ্যে রাখিনি। তোমার শ্বশুর যত খারাপ হোক না কেন, স্বামী হিসেবে সম্পূর্ণভাবে মনে প্রাণে জায়গা দিয়েছিলাম। দেখা হলে জিজ্ঞাসা করতো কেমন আছি, বাচ্চারা কেমন আছে। আমি ভালোই বলতাম। এভাবে মাঝে মাঝে দেখা হতো। একদিন ভাবলাম পড়াশোনা শুরু করব, আবার ক্লাস 8-এ ভর্তি হব, নিজের মতো নিজেকে তৈরি করব। বাবাকে অনেক বুঝিয়ে সেদিন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যাই, বাচ্চা দুটোকে রেখে। মাঝপথে প্রচুর বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিলাম সেই চেনা লোকটার বাসায়। বাসায় তার কেউ ছিল না সেদিন। একটা বিপদে পড়া মেয়েকে আশ্রয় দিয়ে হয়তো ভুল করেছিল সেদিন। মাহি আগ্রহ নিয়ে তাকায়। বৃষ্টি কমতে কমতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। চারিদিকে ঘর অন্ধকারে ডুবেছিল পরিবেশ। বাইরের এক কোনায় গুটিয়ে বসেছিলাম আমি। তার দেয়া একটা পোশাক গায়ে দিয়ে ওনার মায়ের একটা শাড়ি ছিল, সেটাও দিল। বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছিল। কবিতা একটু বড় হলেও কবির বেশ ছোট ছিল। আমাকে চিন্তা করতে দেখে উনি আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সে ওর বাদলের দিনে, আর সেই ঝড়ের মধ্যেই তখন ভিজতে ভিজতে আসছিল তোর শ্বশুর। আমাদের একসাথে দেখে উনি কোনো কিছু না জেনেই তা ভাবার ভেবে বসে থাকে। বড় ধরনের ঝামেলা হয়। তোমার শ্বশুর আমাকে বাড়িতে তুলবে না কিছুতেই। বাচ্চাদের নিয়ে উনি ফিরে আসে। এরপর কেটে যায় দীর্ঘ 5 বছর। ছেলে মেয়েদের মুখ পর্যন্ত আমাকে দেখতে দেয়া হয়নি এই 5 বছরে। ছেলেটা বড় হয়েছিল, মেয়েটাও বড় হয়েছিল। একদিন আমার শ্বশুর আসে আমাদের বাড়িতে। উনি আমাকে আবার এই বাড়িতে নিয়ে আসেন। শুরু হয় আবারও সেই সংসার। এই সংসারে আমি সব পেলেও আমার ছেলেকে পাইনি। ও কখনো আমার কাছে আসতো না। ধীরে ধীরে বড় হতে থাকে, আর আমার থেকে আরও দূরত্ব বজায় রাখে। তারপর থেকে এভাবেই চলছে। আমি থেকে ওর জীবনে কোথাও নেই। এরপর ওর মা বাবা মারা যাবার পর আমাকে বলে নাকি আমি কারোর সাথে পালিয়ে গিয়েছিলাম, আমি খারাপ। তারপর থেকে এভাবেই চলছে। আমার ছেলে তোমার সাথে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু ওর সাথে তো ধোঁকা হয়েছে। ভালো তো তোমাকেই বাসতো, শুধু চিনতে পারিনি। আমি তোমাকে কিন্তু এসব বলে সাফাই গাইছি না মা। তোমার জীবনে তুমি যেই সিদ্ধান্ত নাও, আমি সবসময় তোমাদের সাথে আছি। আর তোমার সাথে করা খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। যতদিন তুমি থাকবে আমাকে মা বলে ডাকবে, কেমন? দেখেছ কত কথা বলছি। তোমার জন্য যে খাবার নিয়ে আসবো সেই সময়টুকু হয়তো আমার নেই। এই সময় একটু একটু করে খেতে হয়। আমিও না কথা বলতে পারি বটে। মাই কাজল বেগমের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন কোথায় থেকে কোথায় মোড় নিচ্ছে নিজে যেন বুঝতে পারছে না। রাতে বেশি দেরি করে বাসায় ফিরে কবির। রুমে এসে মাইকে বসে থাকতে দেখে অবাক হয় কবির। কি হয়েছে? ঘুমাও। শরীর খারাপ? ডক্টর ডাকবো? না। তাহলে তুমি জেগে আছো কেন? আমার ফুচকা খেতে ইচ্ছে করছে। কি? ফুচকা তো এত রাতে? হ্যাঁ। কালকে এখন ঘুমাও। ঠিক আছে, বলে খাটে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। কবির চেঞ্জ করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্লেটে ফুচকা নিয়ে এসে মাহিকে ডাক দেয়। মাহি, হুম, নাও খাও। মাহি ফুচকা রেখে অবাক হয়ে বলে, আপনি ফুচকা পেলেন কোথায় এত রাতে? ফুচকা নিয়ে এসেছিলাম তোমার জন্য। ভাবলাম এতবার বমির পর একটু চটপটে খাবার যদি তোমার ভালো লাগে। তখন দিলেন না কেন? তুমি জোর করলে না কেন?
শুনেছি মেয়েরা নাকি ফুচকা খাওয়ার জন্য জোরজার আবদার করে, আমিও করি। দাদুর সাথে বাইরে গেলে ফুচকা খেতাম, দাদু খেতে দিতে চাইতো না, তবুও জোর করেই খেতাম। মেঘ ভাইয়ের কাছেও জোর। আর কিছু বলল না মাহি। কবিরের রাগ হলো মেঘের নাম শুনে। নিজেকে শান্ত করে বলে, আমার বাচ্চা না হওয়া পর্যন্ত তোমার যা আবদার সব করবে আমার কাছে, পরে তুমি যার কাছে ইচ্ছে তার কাছে করবে। বলে বাইরে চলে যায়। মাহি হতভম্ব হয়ে আছে। হুট করে রেগে গেল কেন? এভাবে 1 মাস কেটে যায়। মাহির পেটটা একটু উঁচু হয়েছে। মাহি সেটাই দেখছে। কবির রুমে ঢুকে দেখে মাহি পেট দেখছে। কবির মাহির কাছে এসে বলে, চলো, দেরি হয়ে যাবে, তোমার চেক আপ করিয়ে আমি অফিসে যাব। হুম। মাহি আর কবির বসে আছে গাড়িতে, কেউ কোনো কথা বলছে না। মাহি 1 মাস খেয়াল করছে কবির ছোট ছোট জিনিসও খেয়াল রাখলেও ওর সাথে তেমন একটা কথা বলে না। শুনুন, কি হয়েছে? শরীর খারাপ করছে? না না। তাহলে? আমি আইসক্রিম খাবো। কবির বাড়তি কোনো কথা না বলে মাহিকে আইসক্রিম কিনে দেয়। মাহি আইসক্রিম বাচ্চাদের মতো করে খাচ্ছে, ঠোঁটের আশেপাশে লেগে আছে। হসপিটাল পৌঁছাতে পৌঁছাতে মাহি 2টো আইসক্রিম শেষ করে ফেলে। আরও 2টো আছে, রেখে দিলেই গলে যাবে, তাই বাকি 2টো পথশিশুদের দিয়ে দেয়। কবির এগিয়ে এসে মাহির মুখ মুছে দেয়। মাহিকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। লিফটে বুকে মাহি কবিরকে জড়িয়ে ধরে। লিফটে মাহির ভয় হয়। কবির ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে আগলে রাখে মাহিকে। সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওনার মন খারাপ বেশি থাকে। এই সময় হাসি খুশি থাকাটা দরকার, কোনোরকম চিন্তাভাবনা করাটা ঠিক না, সেদিকে একটু খেয়াল রাখবেন। জি। কবির মাহিকে নিয়ে বেরিয়ে আসে। লিফটে বুকে মাহিকে আঁকলে ধরে কবির নিচে থেকে। এতে মাহি কিছুটা অবাক হয়। লিফটে নিচে থেকে জড়িয়ে ধরে না কবির। মাহি মুখটা তুলে কবিরকে দেখে, আবার মাথা নিচু করে নেয়। লিফটের দরজা খুলে ঢুকে মেঘ। মেঘ জানে মাহি লিফটে উঠতে ভয় পায়, তবে মাহিকে কবির কাছে দেখে রাগ হয় তার। কেমন আছেন শালাবাবু? মেঘ বিরক্ত হয়ে বলে, ডোন্ট মি দা। শালাকে শালা বলবো না তো কি বলে ডাকবো? তার কথার কোনো উত্তরই দিতে দিল না সে। মেঘ কবিরের দিকে পাত্তা না দিয়ে মাহির দিকে তাকায়। শুকিয়ে গেছিস, কেমন আছো? চলছে, বাড়িতে আয়, দাদু তোর কথা বলে, সময় হলে যাব। সময় হলে যাব শুনে কবিরের বুকে ছ্যাদ করে ওঠে। হাত একটু আলকা করতেই মাহি শক্ত করে ধরে। হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। কি হলো? মনে হচ্ছে লিফট আটকে গেছে। শিট। কবির কাউকে ফোন করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা করছে। লাইটও নিভে যায়। মাহি প্যানিক করতে থাকে। মেঘ দরজা ফিরিয়ে যাচ্ছে। মাহি, তুই ঠিক আছিস? কিচ্ছু হবে না, আমি আছি তো, বলে মাহির হাত ধরে। কবির কি করবে ভেবে পাচ্ছে না। মাহি প্যানিক করছে, তাই আপাতত ওকে সামলাতে হবে। মেঘ, তুই ওকে দেখ, আমি দরজা খোলার চেষ্টা করছি। কবির মাহির হাত মেঘের হাতে দেয়। দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে মাহির শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কবির মাহির দিকে এগিয়ে হাত ধরতে মাহি কবিরকে জড়িয়ে ধরে। কবির মাহির হাতটা ছাড়িয়ে বলে, 1 মিনিট, মেঘের কাছে থাকো, আমি দরজা খোলার চেষ্টা করি। মাহি আরো শক্ত করে জড়িয়ে ফুপিয়ে ওঠে। কবির মাহির দুগালে হাতে রেখে মুখটা উঁচু করে। আমার বাচ্চা, বলেই ফুপিয়ে ওঠে। কিচ্ছু হবে না আমাদের বিবির, আমি আছি তো, জোরে শ্বাস নাও, কিচ্ছু হবে না। মাহি একটু শান্ত হলে কবির ওর মাথা বুকে চেপে ধরে বলে, শোন। ধুকধুক শব্দ মাহির কানে পৌঁছাতে মাহি চুপ হয়ে যায়। কবির মাথায় বার কয়েক চুমু দিয়ে চোখ বন্ধ করে নেয়। মেঘ নিঃশব্দে সবটা দেখছে। একটু পরেই লিফটের দরজা খুলে যায়। কবির মাহিকে নিয়ে বের হয়। ডক্টর সামনে ছিল, তিনি দ্রুত মাহিকে চেক আপ করে। ঠিক আছে, ভয় পেয়েছে শুধু। কবির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মাহি দেখ, সব ঠিক আছে। হুম। ওনাকে বাসায় নিয়ে যান, এমনিতেই বাচ্চা মেয়ে, তাই হয়তো ভয় পেয়েছে। কবির এভাবেই কোলে করে মাহিকে গাড়িতে উঠে বসিয়ে দেয়। কবির নিজের সিটে বসে দেখে মাহি কাঁপছে। মাহি কাপড় বুকে জড়িয়ে গাড়ি চালায় কবির। দূর থেকে ওদের যাওয়া দেখে দীর্ঘশ্বাস ফেলে মেঘ। বাসায় এসে কোলে তুলতেই বাড়িতে নিয়ে ঢোকে কবির। কাজল বেগম মাহিকে অচেতন দেখে ভড়কে যায়। মাহি ঘুমিয়ে আছে। কথাটা বলে নিজের রুমে নিয়ে যায় কবির। শুইয়ে মাথায় চুমু দিয়ে উঠতেও গিয়েও পারল না। মাহি তার শার্ট খামচে ধরে রেখেছে। এত জোরে ধরেছে যে শার্টের বোতাম ছিঁড়ে বুকের খানিকটা দেখা যাচ্ছে। কবির মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। বেবিকে দিয়ে কি চলে যাবে মাহি? পারবো তো তোমাকে ছাড়া থাকতে? আমার বাচ্চা পারবে কি তোমায় ছাড়া বাঁচতে? এভাবেই আঁকড়ে ধরে রেখো না প্লিজ। কবিরের চোখ পানিতে ছলছল করছে। কবির পাশে শুয়ে মাইকে বুকের মাঝে আগলে নেয়। তখন ডক্টর ইঞ্জেকশন পুশ করেছিল, তাই মাই ঘুমাচ্ছে। মায়ের ঘুম ভাঙতেই পিটপিট করে চোখ খুলে নিজেকে কবিরের বাহুডরে দেখে ঝট করে উঠে বসে।
কবিরেরও ঘুম ভেঙে যায়। মাহির দিকে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। এখন ঠিক আছো? হুম। আপনার বুকের কাছে রক্ত কেন? বিড়াল খামচি দিয়েছে। হ্যাঁ? ম্যাম, আপনি যে আমাকে সেই লিফট থেকে জড়িয়ে ধরেছিলেন এটা তার প্রমাণ। সরি, সরি কিছু নাই। আমার বাচ্চার জন্য আমি সব করতে পারি। এটা তো সামান্য ব্যাপার। মাহি মন খারাপ করে বিড়বিড় করে বলে, শুধু বেবির জন্য করেছে মাহি। নিজেকে এতটাও ভাগ্যবতী মনে করিস না। বেবি হলেই তোর প্রয়োজন শেষ। প্রয়োজন কখনো প্রয়োজন হয়ে ওঠে না। মাহিকে বিড়বিড় করতে দেখে কবির বলে, কি বিড়বিড় করছো? মাহির হঠাৎই রাগ হয়। রেগে বলে, তাতে আপনার কি? মাহিকে প্রথমে এভাবে রাখতে দেখে ভোরকে তাকায় কবির। তুমি রাখতেও জানো? কবিরের কথায় আরো রাগ হচ্ছে মাহির। না, আমি কেন রাখতে পারবো না? রাখতে শুধু আপনার মতন মহান মানবের জন্য, তাই না? মাহি বিড়বিড় করতে করতে বাইরে চলে যায়। নিচে আসতেই কাজল বেগম মুচকি এসে বলে, ঘুম হলো? কিছু খাবি? না, খেতে ইচ্ছে করছে না। না হলে ওই সময় একটু একটু করে খাবি। তোর শরীরের শক্তি দরকার এখন। তুই বস, আমি তোর জন্য ঝাল ঝাল চাউমিন বানিয়ে আনছি। দুইজনে বসে গল্প করব। মাহি ঠোঁট এলিয়ে হেসে বলে, ঠিক আছে। শাশুড়ি বৌমা মিলে অনেক গল্প করল। মাহি আবারও ঘুমিয়ে পড়ে। কাজল বেগম মাহির মাথায় হাত বুলে দেয়। রাত প্রায় 9টা বাজে। কবির মিটিং শেষ করে ফিরতেই দেখে মাহি ঘুমাচ্ছে। ওইখানে এভাবে কেন? কিছু না, গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। যা ওখানে রুমে যা, রাতে আমি খাইয়ে দিয়েছি। তোর জন্য খাবার পাঠাচ্ছি, খেয়ে নিস। কবির মাহিকে কোলে তুলে যেতে যেতে বলে, আপনি না খেলে খেয়ে নিন। কাজল অবাক হলেও মুচকি হাসে। ছেলে তার খোঁজ করছে। ঘুমন্ত মাহির দিকে তাকিয়ে আছে কবির। মেয়েটা খুবই ঘুমকাতুরে। কবির পাশে শুয়ে পড়ে। এপাশ ওপাশ করে ঘুম আসছে না। কবির এবার মাহিকে বুকে টেনে নেয়। শান্তি অনুভব হতেই এই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এভাবেই চলতে থাকে সময়। কেটে যায় আরও 4 মাস। এই 4 মাসে মাহির পেটটা আরও একটু উঁচু হয়েছে। এখন 8 মাস চলছে। হাঁটতে চলতে বেশ কষ্টকর হয়। আহ! কবির ল্যাপটপে কাজ করছিল হঠাৎ। মাহির চিৎকার ছুটে আসে সে। কি হয়েছে? লাথি মেরেছে। কি? কার এত সাহস? আপনার গুণধর বাবুর। হ্যাঁ? মাহি কবিরের হাত পেটে রাখতেই কিছু অনুভব হতেই কবির অবাক হয়ে বলে, ও নড়ছে। মাহিও রেসপন্স করছে। খুশিতে কবিরের চোখ টলমল করছে। হে মামুনি বাবাই, আমি তোমার বাবা। আবারও লাথি মারো। কবির খুশি হয়ে কান্না করে দেয়। মায়ের চুলগুলো তেল দিয়ে দিচ্ছে কবির। তেল দিয়ে চুলগুলো বেঁধে পায়ের কাছে বসে পড়ে। পা বেশ খানিকটা ফুলে গেছে। তাকে ট্যাপা লাগছে। কবির তেল হাতে মাহির পা মালিশ করে দেয়। মাহির বাধা দেয় না, কারণ শুনবে না। পপকর্ন খাচ্ছে আর অগ্নি চোখে তাকাচ্ছে মাহি কবিরের দিকে। কবির তো কথা বলাই মগ্ন। এত কিসের কথা তার ফুপির মেয়ের সাথে সে বোঝে না। আর এই মেয়েও বলিবাহারি। এসে একদম জমে গেছে। চায় না কেন? উফ! নিতু, তোকে কতবার বলবো বলতো, আমি তোকে ভালোবাসি না? কেন? ওর মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? তাছাড়া বাবু হলে তো তোমাকে ছেড়ে চলে যাবে মেঘের কাছে। কবিরের বুকে তীরের মতো বিঁধল কথাটা। আমি আমার সন্তান নিয়েই থাকবো। এত তৃতীয় কাউকে আমার লাগবে না। মাহির জায়গায় মাহি থাকবে। কিন্তু কেন? আমাকে একবার ভালোবেসে দেখো। কবির বিরক্ত হয়ে বলে, এ নিতু, এক কথা বারবার বলতে ভালো লাগে না। ফুপির জন্য তোকে আমি আজ বুঝলাম। নিতু কবিরের হাত ধরতেই চট করে উঠে বসে মাহি। এখন আর সহ্য হচ্ছে না এসব। যতই হোক কবির তার বর। রাগী রিরি করে উঠছে শরীর। ডাইনিং ছেড়ে বসার রুমের দিকে হাঁটতেই কিছুর সাথে বেঁধে উপর হয়ে পড়ল মাহি। বিকট শব্দে পিছে তাকাতেই থম মরে গেল কবির। ফ্লোরে রক্ত যেন মুহূর্তেই ছড়িয়ে গেল। মাহির আর্তনাদ কানে আসলেও হুট করে হয়ে যাওয়া ঘটনার শকড কবির। পাশে নিতু ধাক্কা দিয়ে কবিরকে ডাকে। কবিরের হুঁশ আসতেই ছুটে মায়ের কাছে যায়। রক্তে ভেজা হাতের দিকে তাকিয়ে আছে। মাথা যেন কাজ করছে না। কাজল বেগমের ডাকে হুঁশ আসে কবিরের। মাইকে কোলে তুলে নে কবির। কাজল বেগমের কথা যেন কানে বাজতে লাগলো। মাইকে কোলে তুলে গাড়িতে বসে কবির। কোনো মতো হসপিটালে পৌঁছাতেই ডক্টর ছুটে আসে। এক কোনায় গুটিয়ে বসে আছে কবির। একটা নার্স তার কাছে ছুটে আসে। ওনার হাজবেন্ডকে? কবির উঠে দাঁড়াতেই নার্সটি বলে, ও আপনি? দেখুন, আপনার ওয়াইফের অবস্থা ভালো না। বাচ্চার ওয়াইফের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে। কবির দু কদম পিছে সরে যায়। ধপ করে বসে পড়ে চেয়ারে। আপনারা কাকে বাঁচাচ্ছেন একটু দ্রুত বলেন। কবির থম মেরে আছে। নার্সে আবারও জিজ্ঞাসা করল। কবির বলে, আমার ওয়াইফকে বাঁচান। কবিরের কথায় থমথমে পরিবেশ আরো থমথমে হয়ে গেল। কবিরের চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু। ধীর উঠে বেরিয়ে গেল হসপিটাল থেকে। আজানের ধ্বনি কানে আসতে মসজিদের দিকে ছুটল কবির।
এক নাগারে ফোন বেজে চলছে কবিরের। কবির মসজিদে বসে আছে, গায়ে তার এখনো ছিটে ছিটে রক্ত লেগে আছে। কবিতার নামটা দেখে ফোন ধরে কবির। ফোন কানে ধরতেই ভেসে আসে সদ্য জন্মানো কোনো বাচ্চার আওয়াজ। উপর থেকে কবিতা বলে, শুনতে পাচ্ছিস কবির? তোর বাচ্চার কান্নার শব্দ। কবিরের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। অস্পষ্ট স্বরে বলে, মাহি। আপু তুই জলদি আয়, বলি ফোন কেটে দেয়। অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল কবিরের। মাইকে আবারও হারিয়ে ফেলল না তো? নিজের শরীরকে কোনো মতে টেনে তুলে গাড়িতে বসে কবির। হাজারো চিন্তাভাবনা নিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতেই থেমে যায় কবির। সাহসে কুলাচ্ছে না ওর। আবারও সাহস নিয়ে হাসপাতালে পর্যন্ত আসে কবির। এলোমেলো পায়ে হেঁটে আসতেই দেখে কবিতা বসে আছে, হাতে তোয়ালে মোড়ানো একটা বাচ্চা। কবির এসে ধীর কণ্ঠে বলে, আপু, মাহি। কবিতা কিছু বলার আগেই ডক্টর বেরিয়ে আসে। মাহি, শি ইজ ফাইন। সে বেঁচে আছে। মেয়েটা অনেক স্ট্রং আর সাহসীও বটে। এখনো বাচ্চা টাইপ লাগে। ওই যে কথা আছে না, রাখি আল্লাহ মারিকে। আল্লাহ হায়াত দিলে আমরা তো মানুষ মাত্র। ওর জ্ঞান ফিরে না এখনো। আশা করছি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। পিটপিট করে চোখ খুলতে সামনে সাদা ছাদ নজরে আসে মাহির। শরীরে অসহ্য ব্যথা। পেটে হাত দিতে কেঁপে উঠল মাহি। আমার বাচ্চা বলে কেঁদে দেয়। আপনি কান্না করছেন কেন? আমার বাচ্চা? আপনার বাচ্চা বেঁচে আছে, কান্না করবেন না। আপনার শরীর খুব দুর্বল। মাহির মুখে হাসি ফুটে উঠল। কিছু বলার আগেই নার্সটি বেরিয়ে যায়। নার্স বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই রুমে ঢোকে কবির। কবিরকে দেখে অবাক হয়ে তাকায় মাহি। কেমন এলোমেলো লাগছে। তুমি ঠিক আছো? কষ্ট হচ্ছে? মাহি মুচকে হাসে। আমার বাবু কোথায়? আইসিইউতে। কি হয়েছে? বলে কেঁদে দেয় মাহি। কবির মাহির চোখের পানি মুছে দিয়ে বলে, সময়ের আগেই চলে এসেছে তো, তাই কিছুদিন আইসিইউতে রাখবে ডক্টর। কিন্তু না প্লিজ, তোমরা দুজন বেঁচে আছো এটাই অনেক। আমার আর এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। কবির মাহির কপালে চুমু দিয়ে হাত জড়িয়ে ধরে। চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেঁদে দিবে। মাহির হাতে পরপর কয়েকটা চুমু এঁকে বুকের সাথে চেপে ধরে। ব্যথায় ছটফট করছে মাহি। সিজারের ব্যথায় হাড় কাঁপিয়ে জ্বর আসছে। এই গরমেও লেপের মধ্যে জড়িয়ে আছে মাহি। কবির এইভাবে মাহিকে দেখতে পারে না, বেরিয়ে যায়। একদিকে বেবি, একদিকে মাহি। কবির চেয়ারে হেলান দিয়ে বসে, না আর পারছে না সহ্য করতে। হঠাৎ কেউ মাথায় হাত রাখতেই পাশে তাকিয়ে কাজলকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় কবির। কাজল বেগম শক্তপোক্ত ছেলেটাকে কাঁদতে দেখে অবাক হলেও মাথায় হাত বুলে বলে, সব ঠিক হয়ে যাবে কবির। কবির ফুপিয়ে উঠে বলে, মাহির কষ্ট, বাচ্চার কষ্ট আমার সহ্য হচ্ছে না। নিজেকে বড্ড অসহায় লাগছে। আমি যেও কিছু করতে পারছি না ওদের জন্য। কাজল বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। মাহির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে কবির। যন্ত্রণায় ছটফট করতে করতে মাত্রই ঘুমিয়েছে মেয়েটা। কবির হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। চোখের কোণে এখনো পানি রয়েছে। কবির চোখের পানি মুছে দিয়ে ঠোঁট ছোঁয়ালো দু চোখে। কবিতা রুমে ঢোকে বাবুকে নিয়ে। বাবুটার মায়ের গরম লাগবে, বাবু অনেক উইক। কিন্তু মাহির তো অবস্থা তাতে, মাহি বাবুকে কিভাবে নেবে? তাহলে কি হবে এখন? ভাইকে অবুঝ বালকের মতো প্রশ্ন করতে দেখে কবিতা হতাশ হয়। এটা ভালোই বুঝতে পারছে যে তখনকার শখ এখনো কাটিয়ে উঠতে পারিনি। সব ঠিক থাকলেও কবিরের হারানো ভাই এখনো যায়নি। তোদের রাজপুত্রকে এখন তোকেই বুকের মাঝে জড়িয়ে রাখতে হবে। কবির এক ঢোক গিলে বলে, ওকে ধরতে আমার ভীষণ ভয় করে। এই বুঝি ভেঙে যায়। এত কিছুর মাঝেও ভাইয়ের কথা হেসে দেয় কবিতা। কবির হাসির কারণ না বুঝতে পেরে বলল, হাসছিস কেন? কিছু না, ভাবছি আমার সেই তেজি, রাগী, বিচক্ষণ ভাইটা কই। মানে? তোর মাঝে আমার ভাইকে খুঁজে পাচ্ছি না কবির। কবির মাথা নিচু করে রাখে। কবিতা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে কবির বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আমি প্রচুর ভয় পেয়ে গিয়েছিলাম আপু। আল্লাহ আমার সমস্ত ভুল শাস্তি মাহিবাবুকে কেড়ে নিয়ে দিবে ভেবে ভয় পেয়েছিলাম। আমি ওদের চাই আপু, ওদের ছাড়া বাঁচতে পারবো না। সে ভয়টা আমাকে এখনো ঘিরে ধরে আছে আপু। মাহি বাবু দিয়ে যদি চলে যায়, এইটুকু বাচ্চার আমি কিভাবে কি করব? আমার যে মাইকেও চাই। আমি স্বার্থপর হয়ে মাইকে জোর করতে চাই না, কিন্তু মাইকে ছাড়া আমি কিভাবে থাকব? কবিতা ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, মেয়েরা কখনো স্বামীর সংসার ছাড়তে চায় না কবির। যতক্ষণ তারা সহ্য করতে পারে মাটি কামড়ে পড়ে থাকে। কিন্তু তুই ওর সাথে যা করেছিস সেটা খারাপ করেছিস। আমি জানি এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তবুও দোষ তো তুই করেছিস। আর একজন মেয়ে হয়ে ওর প্রতি হওয়া অন্যায় তো আর সমর্থন করতে পারি না বল।
এখন এসব ভেবে বুদ্ধিহীন হোস না। আগে বাবুকে তোর বুকে নে, আর পিঠ এইভাবে হাত বোলাবি। কবির বুকে বুকে নিয়ে হাত বোলাতে থাকে। কবিতা দেখে মুচকে হাসে। মাহির জ্ঞান ফিরতেই দেখে কবির বাবুকে নিয়ে বসে আছে। মাহির জ্ঞান ফিরেছে দেখে কাজল বেগম তাকে উঠিয়ে বসায়। ওর কি হয়েছে, এভাবে বুকে কেন? কাল সারাদিনও আইসিইউতে ছিল, বাচ্চা এখনো অনেক দুর্বল। এদিকে তুই একদিকে বাবু, কি যে গেছে কাল। মাহি কেঁদে দেয়। তা দেখে কবির উঠে এসে মাহির পাশে বসে। কাঁদছ কেন? আমার জন্য এসব হয়েছে। আমি তাড়াহুড়া করে না উঠলে। কবির মাহির মাথায় হাত বুলিয়ে বলে, যাই হোক, তোমরা দুজনে বেঁচে আছো, এটা অনেক। 2টা দিন কেটে যায়। কবির এক মুহূর্তের জন্য মাহির আর বাবুর থেকে দূরে যায় না। মাহি এখন একটু সুস্থ, তবে কয়েক মাস সাবধানে থাকতে হবে। দাদু সহ বাড়ির সবাই এসেছিল। মাহিকে নিয়ে যেতে চাইলে কবির যেতে দেয় না। এই নিয়ে মেঘ আর কবিরের কথা কাটাকাটি হয়ও অনেক। আজ ছুটি দিলে তারা বাড়িতে চলে আসে। বাসায় এসেই চমকে যায়। পুরো বাসা সুন্দর করে সাজিয়েছে। সামনে ফুল দিয়ে লেখা ওয়েলকাম হোম। কবির মাহির কোলে বাবু দিয়ে বলে, একটু শক্ত করে ধরো, বলেই কোলে তুলে নেয়। বাকি সবাই ছবি তুলছে, ভিডিও করছে। কবির মাহিকে রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। বাবুকে পাশে শুয়ে বলে, কিছু খাবে? খেয়েই তো আসলাম, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা শুনুন। হুম। না কিছু না। মাহি, আমাকে সব বলবে প্লিজ। যা মনে হয় তোমার, আমি সব শুনব। নিজের এতটুকু ক্ষতি করো না প্লিজ। মাহি কবিরের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, পানি খাবো। এত জড়তা কেন মাহি? আমি তোমার স্বামী। মাহি কবিরের দিকে তাকায়। কবিরের সেই তেজি মুখটা এখন চিন্তার ছাপ বিদ্যমান। সরি। সরি কেন বলছো? সারা জীবন নিজের কাজ নিজেই করে এসেছি, শত অসুস্থতার পরেও। তাই কিছু বলতে কেমন লাগে যেন। অর্ডার করার অভ্যাস নেই তো, তাই হয়তো। এখন থেকে অভ্যাস করো, বুঝলি? নিজে তো কিছু চাইবি না। বাবা হওয়ার মতো এত সুখের অনুভূতি দিয়েছ, আর ওকে দিয়ে কাজ করানো তা কি করে হয়? কবিতার কথায় মাহি কবির দরজায় তাকায়। মাহি মাথা নিচু করে নেয়। ওরে ছোট পাখি, তুমি লজ্জা পাচ্ছ নাকি? আমার পিচ্চিটাকে আমাকে দাও তো দেখি। এই যে কবির চৌধুরী, বউকে ফ্রেশ করিয়ে দে, আমি পুচকুটাকে সাথে একটু ঘুরে আসি। মাহি কিছু বলতে যাবে আগে কবির বলে, যা, আমরা আছি। মাহি চোখ বড় বড় করে তাকায়। কবিতাকে কিছু বলার আগেই কবির কবিতাকে ঠেলে বের করে দেয়। আপনি আমাকে পাঠিয়ে দিলেন কেন? আমি একা একা কিছু করতে পারবো না। যা বাবা, তোমার বর থাকতে আপুকে লাগবে কেন? মানে? মানে আমি আমার বউকে ফ্রেশ করে দিতে পারবো না? আমি যাব না আপনার সাথে। তোমাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, বলেই কোলে তুলে নেয়। মাহি কিছু বলতে গিয়েও লজ্জায় লাল হয়ে কিছু বলতে পারে না। বউ পাখি এমন লজ্জায় লাল হয়ে যাচ্ছ কেন? মাহি করুণ চোখে কবিরের দিকে তাকায়। কবির মিটমিট হাসছে। অসভ্য লোক। মাহি লজ্জায় বুকে থাকা ছোট্ট জানটাকে বুকের সাথে আগলে নিয়ে মুখ লুকায়। একটু পরেই বুঝতে পারে কি ওদের দুজনকে জড়িয়ে ধরে রেখেছে। সেটা আর কেউ না, কবির। মাহি এর একটু এলিয়ে দেয় নিজের শরীর কবিরের কাঁধে। পিঠে ব্যথা করছে তার। কবিরের ধরায় একটু ভালো লাগছে, তাই শরীর কিছুটা এলিয়ে দেয়। সকাল থেকে তোড়জোড় চলছে। আজ বাবুর আকিকা, তাই 2টো খাসি কাটা হয়েছে। পাশে আবার আরেকটা খাসির মাংস দিয়ে রান্না করা হচ্ছে বিরিয়ানি। আত্মীয় স্বজন আর গরিবদের খাওয়ানোর জন্য মাহির পরিবারের সবাই এসেছে। নীলাদেরকেও দাওয়াত করেছে কবির। বাবা একদম তোর মতো হয়েছে, তাই না রে মাহি? কি জানি আপু, আমি তো কিছু বুঝতে পারছি না। না, একদম কবিরের মতো হয়েছে। মায়ের কিচ্ছু পাইনি। তাছাড়া মায়ের কাছে থাকবেই বা কতদিন? মেয়ে কিছু পাবে? ছেলে শুধু তোমার ভাইয়ের না, নিতু আমার বোনেরও। একদম আমার ভাইয়ে বলবে না। তোমার ভাই নাকি? ফুপির মেয়ে তো বোনই হয়। বোন না, বোনের চেয়ে বেশি কিছু। এই দাও তো বাবুকে। তাছাড়া তোমার অভ্যাস করানোর দরকার নেই, 2 দিন পরে চলে যাবে। মাহি অবাক হয়ে তাকায়। চলে যাবে মানে? তার মানে কি কবির এবার নিতুকে বিয়ে করবে? বাচ্চা তার কাছ থেকে কেড়ে নিবে? ভাবতেই ছেলেকে নিজের সাথে চেপে ধরে। কি হলো, দাও। কবির বলেছে বাবুকে আমার কাছে রাখতে, যেন তোমার অভ্যাস না লাগে। দাও না। দেখছো না, বাবু ঘুমাচ্ছে মায়ের কোলে। 2 দিন পর যার কাছে থাকবে তার কোলেই তো ঘুমাবে, দাও। বলে নিতু বাবুকে কোলে নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়ের চোখ টলমল করছে পানিতে। নীলা মাইকে দেখে সেও বেরিয়ে যায়। সবাই ঘিরে রেখেছে মাইকে। অনেক আত্মীয় এসেছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে কবিতা আর কাজল বেগম। মাই সবার সাথে কথা বললেও ওর মন পড়ে আছে বাবুর কাছে। 10 মিনিট হয়েছে নিতু বাবুকে নিয়ে গেছে। এমনিতেই ম্যাচিওর বেবি, তার ওপর দুর্বল কয়েকদিনের বাচ্চা। মাহির এখন ভীষণ কান্না পাচ্ছে। মাহি, মাহি। মাহি চমকে ওঠে।
কবিরের আওয়াজের সাথে ভেসে আসছে বাবুর কান্নার আওয়াজ। মাই তড়িঘড়ি করে উঠতেই কাটা জায়গায় ব্যথা আবার বসে যায়। কবির সবার দিকে একবার চোখ বুলিয়ে রেগে বলে, সমস্যা কি তোমার? যার তার কাছে কাব্যকে দিয়েছ কেন? সে কখন থেকে কেঁদে যাচ্ছে কেন? মাই কবিরের রেগে যাওয়া দেখে কিছুটা ঘাবড়ে যায়। তার উপর কাব্যর কান্না। ছেলেটা এত কাঁদছে কেন? মাই কবিরের থেকে বাবুকে নিতে গেলে কবির রেগে বলে, থাক, তোমার কিছু করা লাগবে না, আমি আমার ছেলেকে সামলে নিব, যা তুমি গল্প করো। বলে কাব্যকে বুকের মাঝে নিতেই চুপ হয়ে যায়। নিতু কাচামাচু করে বলে, আমিও তো বুকেই নিয়েছিলাম, তখন তো কাঁদছিল। কবির কড়া দৃষ্টিতে চেয়ে আবারও মায়ের দিকে তাকায়। আমার কি দোষ? নিতু আব্বুই তো নিয়ে গেল। নিতু ফিতু যাই হোক, তুমি দিবে কেন? ডক্টর কি বলেছে মনে নেই? বাচ্চাকে 1 মাস সাবধানে রাখতে। আর যদি বাইরের কারো কাছে দিয়েছ তো পরে বকে নিন, আমার কোলে দেন। আগে বলো, আর বাইরে কাউকে দিবা না? কি বলছেন? সবাই কি মনে করবে? সবার কিছু মনে করা দিয়ে আমার কোনো কারণ নেই, কারণ তারা জানে বেবি এখনো মায়ের পেটে থাকার কথা, কিন্তু সে অনেক আগে বাইরে চলে এসেছে। ওর এক্সট্রা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আর কারো কাছে দিব না। ওর খিদে পেয়েছে, চলো রুমে। বলে বাবুকে মাহির কোলে দিয়ে বাবুসহ মাইকে কোলে তুলে নেয়। মাহি লজ্জা পেয়ে যায়, কারোর দিকে তাকানোর সাহস করে না। সবার ফিসফিসানি কানে আসে শুধু। কাজল বেগম মুচকি এসে সবার সাথে কথা বলতে শুরু করে। তা ভাবি, ছেলে তো দেখছি একদম বউ পাগল। পরে আবার মাকে দেখবেই না দেখছি। এখনকার ছেলেরা বউ পেলে সব ভুলে যায়। কাজল বেগম মুচকি এসে বলে, আমি চাই আমার ছেলে বউ পাগল হোক, মা পাগল ছেলে আমি চাই না। কি যে বলেন ভাবি, সত্যি বলছি, আমি আমার ছেলের বউ নিয়েই খুশি, শান্ত। একদম আমার বদরাগী ছেলের জন্য পারফেক্ট। মাহি ছেলেকে নিজের বুকে চেপে ধরে আছে, মনে হচ্ছে কেউ নিয়ে চলে যাবে। একদম ছোট্ট একটা যান। কবির মাহির দিকে একবার তাকিয়ে বলে, হয়েছে ওর খাওয়া? দাও এবার আমার কাছে, ওকে দিয়ে আসি। মাহি চমকে উঠে বলে, দিয়ে আসি মানে কি? আপনি না বললেন কারো কাছে না দিতে? কারো কাছে না দিলে কি চলবে? তুমি তো কিসের চলে যাব আমি? কোথায় চলে যাব? শুনেন, আপনি একটা কেন 10টা বিয়ে করেন, কিন্তু আমি আমার বাচ্চা কাউকে দিব না। রেগে বলে, আমার বাচ্চা আমি কাউকে দিব না। সেখানে তুমি মেঘকে বিয়ে করো বা কাউকে বিয়ে করো, আমি কেন মেঘ ভাইকে বিয়ে করতে যাব? আমার সংসার ছেড়ে কেন যাব আমি? দরকার পড়লে আপনি চলে যান। আজব, আমি কেন যাব? এটা আমার বাড়ি। এটা আমারও বাড়ি। তুমি তো আমাকে স্বামী মনে করো না। তাছাড়া শর্ত অনুযায়ী তো তুমি চলেই যাবা। আমি চলে গেলেও আমি ছেলেকে নিয়ে যাব। খবরদার আমার ছেলেকে নিয়ে কোথাও যেতে দেব না। এই তোরা কি শুরু করলি বলতো? আর তোরা সব কি বলছিস? আমার ছেলে আমার ছেলে। ছেলে কখনো একার হয় না, দুজনেরই ছেলে। তোরা যদি বাড়াবাড়ি করিস তো কাব্যকে আমি নিয়ে চলে যাব, আর তোরা যা ইচ্ছা তাকে বিয়ে করবি। তাছাড়া মাহি না হয় ছোট, কিন্তু তুই তো আর ছোট না, যেভাবে ঝগড়া করছিস। কবির আর কিছু না বলে বেরিয়ে যায়। কবিতা মাহির পাশে বসে বলে, আমি জানি আমার ভাই অন্যায় করেছে, কিন্তু কবির তোমাকে ভালোবাসে মাহি, বাসে না আপু, তাই তো নিতু আপুকে বিয়ে করবে বলেছে। ধুর পাগলি, নিতুকে কেন বিয়ে করবে? নিতু ছোট থেকেই কবিরকে পছন্দ করে, কিন্তু কবির তো তোমাতেই আবদ্ধ। আমার পাগল ভাইটাকে ছেড়ে যেও না মাহি। তুমি হিনা শেষ হয়ে যাবে, ওর ভুল শুধরানোর একটা সুযোগ দিও। আমি জোর করছি না, যদি তোমার মনে হয় তবেই দিও। কবিতা উঠে চলে যেতে আবারও বলে, এতদিনে কি আমার ভাইটাকে ভালোবাসতে পারোনি মাহি? মাহি অসহায় চোখে তাকায় কবিতার দিকে, চোখের পানি স্পষ্ট। কবিতা আর কিছু না বলে চলে যায়। মাহি বাবুকে বুকে নিয়ে কান্না করে দেয়। সব কাজ শেষ করে রুমের দিকে আসে কবির। বাকি কাজ স্টাফরা করবে। এখন ঘড়িতে বাজে 4:35। সারাদিনে সব কিছু সামলে প্রচুর টায়ার্ড লাগছে। এখন মাহি আর কাব্যকে দেখলে একটু শান্তি পাওয়া যাবে। রুমে এসে কাউকে না দেখে ভুরু কুচকায় কবির। কোথায় গেল? হয়তো সবার সাথে আছে ভেবে ফ্রেশ হয়ে আসে। মাহি আর কাব্য কোথায়? কেন? ও তো তোমাদের সাথে ছিল না তো? মাহি তো নেই। নেই মানে? কোথায় গেল? আছে হয়তো, আমি দেখছি বলি কবিতা চলে যায়। পুরো বাড়ি হন্য হয়ে খুঁজছে কবির, কোথাও নেই মাহি। কবিরের ভয় হতে শুরু করে, সত্যি চলে গেল কি? কবির থপ করে বাগানে বসে পড়ে। হঠাৎ করেই মধুর কণ্ঠে গান শুনে আশেপাশে তাকায় কবির। ছাদ থেকে আওয়াজ আসে। কবির দ্রুত পায়ে ছাদে এসে দেখে মাহি কাব্যকে গান শোনাতে আর ঘুম পাড়াচ্ছে। কবির ছুটে মাহিকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মাহি ভয়ে চেঁচিয়ে ওঠে। সাথে সাথে কান্না করে দেয় কাব্য। মাহি হতভম্ব হয়ে আছে। কবির কান্না করছে আর কাব্যও করছে। কান্না করছে কেন? কি হয়েছে? ছাড়ুন, কাব্য কাঁদছে। কবির কিছু না বলে কাব্যকে কোলে নেয়। কিছু না বলে ছাদ থেকে নেমে যায়। মাহি কিছু না বুঝে ধীরে ধীরে নেমে আসে। কবিতা সব বলতে মাহি জোরে শ্বাস ফেলে। আপু, আপনার মনে হয়
আমি অবস্থায় পালাতে পারবো? কবিতা হেসে বলে, কি জানে বাবা, তোমার বরের মাথা পুরো গেছে। মাইও হেসে দেয়। কবিতা মাহির দিকে তাকিয়ে আছে। মেয়েটা হাসে কম, হাসলে বেশি সুন্দর লাগে। তাও দেখো তোমার বর কি করছে। মাহি রুমে ঢুকে দেখে কবির কাব্যকে বুকে জড়িয়ে আছে। কাব্য বাবার বুকে মিশে শান্ত হয়েছে। এতক্ষণ কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছিল। মাহি আস্তে আস্তে খাটে শুয়ে পড়ে। শরীর তার আজ বেশি খারাপ করছে। মাহি আজকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কেটে গেছে একটা মাস। কাব্য মাহি দুজনে এখন অনেকটা সুস্থ। কাব্য আগের চেয়ে একটু গায়ে হাতে হয়েছে। ছেলেটা শান্ত হলেও প্রচুর জেদি। রেগে গেলে সামলানো কঠিন হয়ে পড়ে। মাত্র ১.৫ মাসের বাচ্চার এমন রাগে হতাশ মাহি। ছেলেকে ছেড়ে দুদণ্ড শান্তি নেই তার। যদি এই সময়টা পেটে থাকতো কাব্য তবে ভালোই হতো। এখন এইটুকু বয়সে যেমন হাত পা নাড়ে, কাঁদে, আর একটু বড় হলে না জানি কি করবে ভেবেই দীর্ঘশ্বাস ফেলে মাহি। মাহি, কাব্য ঘুমিয়ে গেছে। জি আপু, এইমাত্র ঘুমিয়েছে। কবিতা বলল, তুমি কি ফ্রেশ হয়ে আছো? আমি নিচ্ছি। ঠিক আছে। মাহি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। না হলে কাব্য উঠলে আর খাওয়া হবে না। কবিরও বাসায় নাই যে ওকে খাইয়ে দিবে। কাব্যর জেদ উঠলে সে কারোর কাছে থাকে না। ২ দিন হলো সে কাজে বাইরে গেছে। ২ দিনে মাহি কবিরকে অনেক মিস করছে। কবির থাকলে কাব্যকে সহজেই সামলে নিতে পারে। আচ্ছা আপু, কাব্য বিছানায় ঘুমায় না কেন? সোয়ালে কেঁদে ওঠে। কবিতা মুচকি এসে বলে, কারণ তোমার ওকে বুকে নিয়ে ঘুমাও তাই। তাছাড়া শুরু থেকে বুকেই বেশি ঘুমিয়েছে। তখন তো ম্যাচিওর ছিল না, তাই বাধ্য হয়ে বুকে নিতে হতো। সে অভ্যাসটাই হয়ে গেছে। রাতে বাজে ২টা ১০। অসহায়ভাবে তাকিয়ে আছে কবিতা। মাহি কাব্য দুজনেই কাঁদছে। আধা ঘন্টা যাবৎ কেঁদেই যাচ্ছে ছেলেটা। বাড়ির সবাই জেগে আছে। কারোর কাছে থামছে না কাব্য। কবিতা চেক আপও করছে সব ঠিকঠাক আছে, তবুও কাঁদছে কেন। কাজল বেগম তেল মালিশ করে দিয়েছে পেটে। কবিতা দেখছে ডানা উঠছে কিনা। কিন্তু সবাই ঠিক আছে, তবুও কাব্য কেঁদেই যাচ্ছে। কাব্যর কান্নায় মাহিও কেঁদে যাচ্ছে। আর বারবার এটা ওটা বলছে, করছে যাতে কাব্য না কাঁদে। কি হচ্ছে, কাব্য এত কাঁদছে কেন? আর মাহি, তোমার কি হয়েছে? কথাটা ভয়ে ভয়ে বলে কবির। না জানি কি হয়েছে। কবিরকে দেখে মাহি ছুটে কবিরকে জড়িয়ে ধরে। কবির অবাক হয়। ভয়ে যেন হাত পা নড়ছে না। কাব্য এত কাঁদছে কেন? সে আধা ঘন্টা ধরে কাঁদছে, থামছেই না। কবির দিকে তাকিয়ে কথাটা বলে। কবির কাব্যকে কোলে তুলে নেয়। বাবার করে প্রায় ৫ মিনিট পর শান্ত হয়। সবাই এবার লম্বা শ্বাস ফেলে। মাহি এখনো কাঁদছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে। চোখের পানি মুছে ইশারায় কাঁদতে মানা করে। কবির কাজল বেগম এবার শান্তি পায়। মেয়েটা কাব্যকে সামলাতে হিমশিম খাচ্ছিল। কবিতা ফিসফিস করে বলে, খেয়ে এসেছিস? না, আমি খাবার পাঠাচ্ছি। মা ছেলেকে সামলিয়ে খেয়ে নিস। কবির মুচকি হাসি দিয়ে মাথা নাড়ায়। কবিতাও হেসে বেরিয়ে যায়। একটু পরে কবিতা খাবার নিয়ে আসে। কাব্য তখনও কবিরের কোলে ঘুমাচ্ছে। তুই না আসলে কি হতো এখন? বাপরে। কবির কবিতার কথায় মুচকি হেসে ছেলের কপালে চুমু দেয়। মাহি মাথা নিচু করে বলে, সরি আপু, কাব্যর জন্য অনেকক্ষণ সবাই জেগে আছো। তোমরা শুয়ে পড়ো। কবিরকে খাবার খাইয়ে তোমরা ঘুমিয়ে পড়ো বলে কবিতা বের হয়ে যায়। তুমি শুয়ে পড়ো, আমি পরে খেয়ে নেব। এখন কাব্য জাগলে আরও কান্না করবে। মাহি কিছু না বলে হাত ধুয়ে খাবার প্লেটে করে নিয়ে কবিরের সামনে বসে হা করেন। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? হা করতে বলেছি, হা করেন। কবির হা করতে মাহি খাবার খাইয়ে দেয়। কবির খাওয়া শেষ করে বলে, তুমি খেয়েছো? হুম। এবার ওকে আমার কাছে দিন। আপনি ফ্রেশ হয়ে আসুন। একটু তুললেই কেঁদে উঠবে। থাক আমার কোলে। ২ দিন শান্তি মতো ঘুম হয়নি হয়তো তোমারও। তুমিও ঘুমাও। মাহি অবাক হয়। আপনিও তো মনে হয় ঠিকমতো ঘুমাননি। আমি ঠিক আছি। মাহির এখন কান্না করতে ইচ্ছে করছে। সে জানে কবির প্রচুর টায়ার্ড। চোখ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে দেন আমার কাছে। কেন? আর এই দিন তো। কবির মাহির কোলে দিতেই কাব্য কেঁদে ওঠে। মাহি ওকে নিয়ে শুইয়ে ওকে খাইয়ে দেয়। কাব্য কিছুক্ষণ কেঁদে চুপ হয়ে যায়। কবির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে, ফ্রেশ হয়ে আসে। কাব্যর কান্না তো বুঝলাম, কিন্তু তুমি কান্না করছিলে কেন? মাহি কবিরের দিকে তাকায়। কাব্যর কান্না আর কবিরের না থাকা দুইটা মিলিয়ে কেঁদেছে আজ সে। আসলে কাব্য এতটা কান্না করছিল আমি বুঝেছিলাম না কি করব। তাই বলে ছেলের সাথে তুমিও কান্না করবে? আমি না থাকলে কিভাবে সামলাবে তুমি? মাহি অসহায়ভাবে তাকায়। আপনি আবার কোথাও যাবেন? না, ধরো একবারের জন্য দুনিয়া থেকে চলে গেলাম তখন। মাহি বুক ধক করে উঠল।
কয়েক ঘন্টা নাই তাই কেঁদে কেঁদে একাকার মা ছেলে। আর উনি কি বলছেন? এটা কিভাবে বলতে পারলো উনি? মাহির কাঁদো কাঁদো মুখ দেখে কাবির বুঝলো মাহির কথাটা পছন্দ হয়নি। সে জানে মাহি তাকে কত ভালোবাসে। ওর চোখের ভাষা পড়তে পারে কবির। মেয়েটা ওর ধারণার চেয়েও বড্ড গুটিয়ে চলে নিজেকে। কবির চায় মাহি কবিরকে ভালোবাসুক, ওদের সুখের স্বাভাবিক সংসার হোক। এটা মাহিও চায়, সেটাও কবির জানে। তাহলে মুখে বলতে কিসের এত জড়তা? মাহিকে চুপচাপ দেখে কবির উঠে মাহির কাছে বসে, কাব্যকে বুকে নিতে আরও গভীরভাবে ঘুমিয়ে পড়ে। কবির মাহিকে এক হাতে জড়িয়ে ধরতেই মাহি টুকরে কেঁদে ওঠে। কাঁদছ কেন? আমি মজা করলাম তোর বাবা। মাহি এখনো কেঁদেই যাচ্ছে। কবির এক হাতে মাহিকে জড়িয়ে ধরে আছে, কিছু বলছে না। কাঁদুক কিছুক্ষণ। ভালোবাসো মাহি? মাহি ছট করে কবিরকে ছেড়ে দেয়। একটু চেঁচিয়ে বলে, কি ভালোবাসি ভালোবাসি করছেন? আমি কেন মেঘ ভাইকে ভালোবাসতে যাব? আমার ছেলে সংসার ছেড়ে কেন আমি মেঘ ভাইকে ভালোবাসবো? আমি যদি ভালোবাসি তাহলে সেটা আপনাকে ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, অন্য কাউকে না। খবরদার আর মেঘ ভাইকে আমাদের মাঝে আনবেন না। আমি চলে যাব যেখানে খুশি, থাকেন আপনি আপনার ছেলে নিয়ে, অনেক হয়েছে। আমি কিছু বলি না বলে কি আমার দম নেই নাকি? থাকবে কি করে? তোমার মা নেই, বাবা নেই, তার আবার কেউ থাকে নাকি? থাকে না। আজ ইতিম। এই চুপ। এই ছেলে উঠলে হয়েছে। মাহি কিছু না বলে রাগে ফুঁসতে থাকে। তুমি রাগাতে পারো মাহি? কোনো কথার মাঝে কোন কথা? কবিরের কথা শুনে হতভম্ব হয়ে গেল। আসলেই তো, আমি তো রাগ করতে পারি না। তাহলে আমি রাখছি কেন? মানানোর কেউ আছে তাই বলে কি রাগ করছি? রাগ করা শিখছি আমি। নিজের ভাবনায় পড়ে গেল মাহি। আচ্ছা, তখন উনি বললেন ওনার থাকবেন না, আমার এত কষ্ট হয়েছে কেন? আমি কি আমি কিন্তু নিজের কথা বলেছি, তোমার ভাইয়ের কথা না। তাছাড়া আমি তোমাকে যেতেও দিব না। দরকার পড়লে বেঁধে রাখবো, যত খারাপ হতে হয় হব। আমি তোমাকে আমার এই বিষাক্ত ভালোবাসায় বেঁধে রাখবো, বুঝলে? তাছাড়া এখন আমি একা না, আমার ছেলে আছে, আমার কলিজা। এই, এদিকে আসো। মাহি ভ্রুকুচকে তাকিয়ে আছে। কবির হেসে এক হাত বুকে টেনে নিল। মাহি, তোমাদের ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এভাবেই পাশে থেকো, ভালোবাসি বউ পাখি। মাহি চুপচাপ শুয়ে রইল কবিরের বুকে। শান্তির জায়গা। আরও একটু চেপে গেল কবিরের দিকে। আহা, কি শান্তি! কবির মুচকি হাসল। মা ছেলেকে দেখে দুজনেই কপালে চুমু দিয়ে নিজেও চোখ বন্ধ করল। দুদিন তার ঘুমও হয়নি। সময় প্রবাহমান, সে তার নিজ গতিতে চলতে থাকে। কবির মাহির জীবনেও চলছে আপন গতিতে। মাহি, এই মাহি। আম্মুই আম্মু। মাহি রান্না করছে, এখন ডাকে বিরক্ত সে। দেখ তো, বাপ ছেলে ডাকছে কেন? যে আম্মু। মাহি চুলার আঁচ কমিয়ে রুমের দিকে যায়। গিয়ে দেখে বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর চেঁচাচ্ছে। ছেলে হয়েছে একদম বাপের কপি। বাপ যা করবে তাকেও তাই করা লাগবে। 3.5 বছরের ছেলেকে নিয়ে তার চিন্তার শেষ নেই। কি হয়েছে কি? কাব্য, তোমার আম্মুকে বলো তো পাপাকে মর্নিং কিস দিতে। কাব্য আধো আধো করে বলে, আম্মু, পাপাকে টর্নিং কিস দাও। কিসের মর্নিং কিসি? আর আপনি ছেলেকে এসব কি শোনাচ্ছেন? বউকে ভালোবাসতে শেখাচ্ছি, বুঝলে? মাই বিরক্ত হয়ে বলে, আপনার ফালতু কাজ শেষ হলে দুইজনে রেডি হয়ে নিচে আসুন। দেখছিস তোর মাটা কেমন ঝাঁঝালো মহিলা? সকাল সকাল স্বামীকে আদর করে ডেকে তুলবে কিনা মেজাজ দেখাচ্ছে। আহারে, আমি বউয়ের ভালোবাসার অভাবে একদিন টুস করে মরে যাব। বুঝলি বাবা, তোর মায়ের আমার প্রতি কোনো আদর নেই। কাব্য বাবার দিকে তাকিয়ে আছে। গভীর মুখে আসলে বোঝার চেষ্টা করছে তার বাবার কথা, কিন্তু তার মাথায় কি এখন এসব ঢুকবে? সে শুধু তাকিয়ে আছে। মাই ছোট্ট একটা শ্বাস ফেলে রুম থেকে বের হয়। এটা কবিরের রোজগারের কাজ। তাকে ডেকে সকাল সকাল ছেলেকে বউকে ভালোবাসা নিতে কাব্য শোনান। এই যে মাহি, সকালে ভালোবাসার পরশ দিয়ে উঠে, এটা কবিরও জানে। মাই সকালে উঠে বাবা ছেলেকে আদর করে কাব্যকে কবিরের কাছে শুইয়ে দিলে কবির ছেলেকে টেনে বুকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এই দৃশ্য দেখে রোজ একটা ভালো লাগা কাজ করে মাহির। কবিরের উদ্দেশ্য হলো ঘুম থেকে উঠে বউ ছেলেকে একসাথে দেখা, এতে নাকি দিন ভালো যায়। তাই রোজ শুয়ে থেকে এভাবে ডাকাডাকি করা। মাহি মুখ বিরক্ত করে বসে আছে। সে কখন ফাংশন শুরু হয়েছে, লোকজন আসতে শুরু করেছে, কিন্তু এই বাপ ছেলের কোনো খোঁজ নেই। আজ কবিতার 7 মাসের অনুষ্ঠান। প্রায় 7 বছর পর তার কোল আলো করে একটা শিশু আসছে, তাই বেশ বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। কবিতার বড় একজন ডক্টর, খুব শান্তশিষ্ট মানুষ, অমায়িক ব্যক্তিত্বের মানুষ তিনি, খুবই ম্যাচিউর। এই যে বিয়ের এত বছর পরেও বাবু না হওয়ায় দোষ কিন্তু কবিতারই ছিল, তবু কখন একটা টু শব্দ করেনি। আশেপাশে হাজারো মানুষের কথায় তিনি স্ত্রীর প্রতি একটু অভিযোগ করেননি।
কবিতা আসামকে আরেকটা বিয়ের কথা বললে সে কি রাগ! শান্ত মানুষের রাগ ভয়াবহ হয়। মাহির সাথে তার সম্পর্ক বেশ রমরমা, ছোট আপু বলে ডাকে তাকে আসাম। আবার মাঝে মাঝে বেয়ানো বলে। তার মেয়ের সাথে নাকি কাব্যর বিয়ে দিবে। এইসব শুনে কবিতা বলে যদি ছেলে হয়। আসাম বেশ কনফিডেন্সের সাথে বলে, জি না বেগম সাহেবা, আমার তো তোমার মতো একটা পিচ্ছি কবিতাই চাই। তাছাড়া ছেলে হলেও সমস্যা নেই, মাহির মেয়ে হলে দরকার পড়লে তার সাথে বিয়ে দেব। মাহি তখন হো হো করে হেসে ওঠে। কবিতার আসামির দিকে তাকিয়ে কথাগুলো মনে পড়ে মাহির। অজান্তে হেসে ওঠে। আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করে তাদের তিনজনের জন্য। এবার মাহি চরম রেগে রুমের দিকে এগোয়। এই বাপ ছেলে পেয়েছেটা কি! এদিকে মোহন আসতে শুরু করেছে, আর তাদের রেডি হওয়াই হচ্ছে না। হওয়াচ্ছি রেডি আছে, যেখানে সে মেয়ে হয়ে রেডি হয়ে ৮ ঘন্টা আগে থেকে বসে আছে, আর এরা বাপ ছেলে। মাহি গজগজ করতে করতে রুমে ঢুকতে হা হয়ে যায়। কবির কাব্য আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করছে। কাব্যকে একটা টুলের ওপর দাঁড় করিয়েছে কবির। বাপ ছেলে সেম পাঞ্জাবি পরেছে, সেমভাবে চুল সেট করেছে। হাতের ঘড়িটাও সেম, শুধু ছোট বড় আর কি। জুতোটাও সেম। মাইকে দেখে কবির এক হাতে বুকে নিয়ে একটু হেলে বলে, এত সুন্দর লাগছে। ছেলেও বাপকে কপি করে বলে, এত সুন্দর লাগছে। মাই ছেলের কাণ্ড দেখে ফিক করে হেসে দেয়। এগিয়ে এসে ছেলের কপালে চুমু এঁকে দেয়, পাপাকেও তিসি দাও। কাব্যর কথায় মাহি অবাক হয় না। এটা নতুন কিছু না। না দিব না, তোমার পাপা পচা। না পাপা তালু। ভালো না চাই। হুম, তোর মায়ের হিংসায় বুঝলি। বাপ, আজ আমাকে তোর মায়ের থেকে সুন্দর লাগছে কিনা তাই। বুঝি বুঝি, সব বুঝি। ঘোড়ার ডিম বুঝেন। নিচে চলুন, সব গেস্ট আসা শুরু করেছে। কবির কাব্যকে কোলে নিয়ে মাহির কপালে চুমু এঁকে বলে, মাশাল্লাহ, আমার দ্বিতীয় বাবুর আম্মুর আজ অধিক সুন্দর লাগছে। কবির এর কথায় একরাশ মুগ্ধতা ফুটে ওঠে মাহির মুখে। আরও বেশি মুগ্ধ হয় যখন কাব্য বাবার মতো কপালে চুমু খেয়ে তার আলো আধো ভাষায় বলে, মাতাল্লাহ। তার পরের কথা কি বলেছে তার বাবার মনে পড়ছে না, তাই বাবার দিকে তাকিয়ে আছে। কবির ছেলের তাকানো দেখে হেসে বলে, সুন্দর লাগছে। কাব্যর চোখ মুখ তখনও গম্ভীর। তার বাবা যে এই 2 শব্দ বলেনি তাই সে জানে। কবির ছেলের এমন তাকানো দেখে শব্দ করে হেসে ওঠে, সাথে মাইও হেসে দেয়। মাহি, কবির, কাব্য নিচে আসতে সবাই হাঁ করে ওদের দেখছে। এত সুন্দর লাগছে তাদের। এই সুন্দর দৃশ্য আর একজন মানুষ মুগ্ধ হয়ে দেখছে, মেঘ। মাইকে না পাওয়ার বেদনা তার জীবনে হাহাকার সৃষ্টি করে একরাশ ব্যথা তৈরি করে এই বুকের মাঝে। তবু যখন মায়ের হাসি খুশি ভরা মুখটা দেখে তার ভালো লাগে। ভালোবাসলে তাকে পেতে হবে বলে কিছু নেই। এই যে সে সুখে আছে, ভালো আছে, এটাই তো অনেক। তাছাড়া কবিরের মতো ভালোবাসার একজন মানুষ পেয়ে সেও কম লাগে না। মামু। মেঘকে দেখে কাব্য গুটি গুটি পায়ে ছুটে আসে। মেঘ কাব্যকে কোলে তুলে হাতে বড় বড় 2টি চকলেট দেয়। এইটুকু হাতে চকলেট নিতে না পেরে বুকে নিয়ে জড়িয়ে ধরে। তা দেখে কবির এগিয়ে আসে। মেঘ আর কবিরের টুকটাক কথার মাঝেই মাহি এসে কবিরের পাশে দাঁড়ায়। ভাইয়া, ভাবিকে নিয়ে আসলে না যে? তোর ভাবি মায়ের বাড়ি আসতে চেয়েছিল, কিন্তু এই অবস্থায় জার্নি করে আসাটা ঠিক হবে না, তাই রেখে এসেছি। মেঘ 1.5 বছর হয়েছে বিয়ে করেছে, পরিবারের জোরাজুরিতে। আর মাহির কথায়, কারণ মাই এখন অন্য কারোর। তাছাড়া মাই নিজে বলেছে সে কবিরকে ভালোবাসে। মেঘ সবার কথা ভেবে বিয়ে করলেও মেনে নিতে বেশ সময় নেয়। সব জেনে কোনোদিন দ্বিমত পোষণ করেনি। অনামিকা ভালোবাসা হারানোর যন্ত্রণা সে বুঝে, তাই মেঘকে সময় দিয়েছে। ধীরে ধীরে দুজনে একে অপরকে মেনে নিয়েছে। তাদের বিয়ের 10 মাসের মাথায় মা বাবা হওয়ার সৌভাগ্য হয় তাদের। এখন সে 8 মাসে প্রেগনেন্ট। অনুষ্ঠান শেষে যে যার রুমে চলে গেছে। ছেলেকে বিছানায় শুয়ে চারপাশে মাইকে খোঁজে কবির। বেলকনিতে শাড়ির আঁচল দেখে সেখানে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মাহি বিচলিত হয় না। মাহি জানে কে, তাই ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। কবির 2 হাতে জড়িয়ে নেয়। কি ভাবছো এখানে দাঁড়িয়ে? ভাবছি আপনার বিষাক্ত ভালোবাসায় কিভাবে যে আত্মতা আসক্ত হয়ে গেলাম। এখন এই বিষাক্ত মানুষটা ছাড়া বড্ড অচল আমি। আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না কবির, এক মুহূর্ত না। ভালোবাসি আমার 2 বাবুর আব্বুকে, খুব ভালোবাসি। কবির স্তব্ধ হয়ে যায়। এত বছরে আজ প্রথম মাহি নিজ থেকে এত আবেগ মিশিয়ে ভালোবাসি বলেছে। এর আগে একবার রেগে বলেছিল, যেদিন কবির 2 দিন পর ফিরেছিল, আর সেদিন কবির বলেছিল ভালোবাসা মাহি। সেদিন অন্যভাবেই, তবে স্বীকার করেছিল সে কবিরকে ভালোবাসতে শুরু করেছে। কবির কিছু বলছে না দেখে পিছে ফিরে কবিরের উজ্জ্বল মুখটা দেখে মুগ্ধ হয় মাহি। দেখে বোঝা যাচ্ছে সামান্য একটু কথায় কতই না খুশি লোকটা। খুশিতে কিছু বলতে পারছে না। মাহি কবিরকে আরো অবাক করে দিয়ে
সারা মুখে ভালোবাসা লেপ্টে দেয়। ভালোবাসি বড়মশাই, ভালোবাসি বউ পাখি, ভালোবাসি আমাদের বাবুদের আম্মুকে, অনেক ভালোবাসি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এমন ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। আপনাদের সাথে আমি ছিলাম ইফতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।